আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট টার্গেট রেখে পড়াশোনা করতেছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ফিজিক্স ফাইনাল সাজেশন ক্লাসে। সো সবাই দ্রুত ক্লাসে চলে আসো এবং অলরেডি যারা যুক্ত হচ্ছ তোমরা একটু আমাকে কষ্ট করে সর্বপ্রথম জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা আমার কথা পারফেক্টলি শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সব কিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা। আমরা দেখতে দেখতেই কিন্তু তোমাদের হচ্ছে ফিজিক্স আজকে শেষ ক্লাস তোমাদের সাথে আমি অলরেডি ফিজিক্সের 3টা ক্লাস নিয়ে ফেলছি। আজকে আমরা ফিজিক্সের 4র্থ নাম্বার ক্লাস এবং আজকেই শেষ ক্লাস। সো ফিজিক্সে আমরা আজকে দ্বিতীয় পত্র থেকে 6 থেকে 11 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত পড়ালেখা করব। আমাদের শর্টের বাহিরের চ্যাপ্টার যে কয়েকটা আছে সেই কয়েকটা থেকে কোন অধ্যায় থেকে কোন টপিক আসতে পারে, যেগুলো অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। বিগত কয়েক বছর থেকে কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ার পরেও ফুল সিলেবাসে পরীক্ষা আলটিমেটলি কয়েকটা প্রশ্ন ছিল। ঠিক এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তুমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছো, তারপরে হচ্ছে অন্যান্য খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছো, অন্যান্য সকল ইউনিভার্সিটিতে দেখবা মোটামুটি কয়েকটা কোশ্চেন কিন্তু ফুল সিলেবাসের আন্ডারে পড়েই। তোমার ম্যাথ থেকে কিছু প্রশ্ন আসতেছে, ফিজিক্স থেকে কিছু প্রশ্ন আসতেছে। সো ফুল সিলেবাস থেকে যদি প্রশ্ন হয় তাহলে নর্মালি সব থেকে আসার সম্ভাবনা বেশি হচ্ছে জ্যামিতিক আলোকবিজ্ঞান থেকে। ইতিমধ্যেই জগন্নাথ ইউনিভার্সিটিতে জ্যামিতিক আলোকবিজ্ঞান থেকে আসছে, চট্টগ্রামে আসছে। সো আমরা ফুল সিলেবাস পুরাটাই কভার করব না, কিন্তু জ্যামিতিক আলোকবিজ্ঞান বা অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে যেগুলো শর্ট সিলেবাসে আমাদের নাই, ওইখান থেকে যেইগুলান গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো অলরেডি আসছে বিগত বছরগুলোতে সেই টপিকটা কভার করব। সো তোমাদের ফুল সিলেবাস নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই যে ভাই আমরা কি এখন ফুল সিলেবাস পুরাটাই পড়বো, না। যতটুকু তোমাকে পড়াবো আমি ঠিক ততটুকু সুন্দরভাবে রিভিশন দিয়ে মাথায় রাখতে পারলে ইনশাআল্লাহ এনাফ। যদি আসে তাহলে এখান থেকে আসবে। ওকে, সো সবাই একটু দ্রুত লাইভ ক্লাসে চলে আসো এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমাকে একটু জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দেবো। সো আমিও একটু চেক করে নিচ্ছি। সবাই একটু দ্রুত আসো এবং যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু আমাকে কনফার্ম করো যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং তোমরা একটু সকল বন্ধুদের একটু মেনশন করে দাও, তাহলে সবাই মিলে আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। ওকে, সো আমি শুরুতেই একটু সময় দিয়ে নিচ্ছি সবাইকে, যাতে করে আমরা সবাই একসাথে হয়ে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা করতে পারি। ওকে, আচ্ছা। সো আমি এই সুযোগে আমাদের হচ্ছে সকল গ্রুপে আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, তোমরাও একটু সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজকে ইনশাল্লাহ একদম ধামাকে একটা ক্লাস হবে, জ্যামিতিক আলোক বিজ্ঞান, মারাত্মক ইম্পর্টেন্ট। কিন্তু আমি আজকের ক্লাসটা শুরুই করবো জ্যামিতিক আলোক বিজ্ঞান দিয়ে। ওকে, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে কতটুকু অংশ পড়তে হবে, 3 থেকে 4টা কনসেপ্ট আছে একদম A to Z বেসিক থেকে। তোমার জীবনে যদি না পড়া থাকে কোনো সমস্যা নাই, আমি তোমাকে সেইভাবে ট্রিট করেই একদম বেসিক থেকে পড়াবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সো সবাই একটু দ্রুত চলে আসো এবং আমাকে একটু সব কিছু ঠিকঠাক থাকলে আমাকে একটু জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করব। সো সবাই একটু দ্রুত আমাকে জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কি না। ওকে, আমার ক্লাসটি সকল গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু দ্রুত তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজকে খুব সুন্দর একটা ধামাকা ক্লাস হবে ইনশাআল্লাহ। সো আমরা ওকে, সো আমাদের গ্রুপে ক্লাসটি শেয়ার করা হয়ে গিয়েছে। চলো আমরা তাহলে আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দেই। ওকে, আচ্ছা, আমরা সময় নষ্ট না করে আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতেছি। সো চলো, সর্বপ্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, সো আমরা শুরুতেই বলছি যে ভাই আজকে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান দিয়ে আমরা শুরু করব। সো জ্যামিতিক আলোক বিজ্ঞানের কনসেপ্ট দেখো। সো দেখো, তোমরা যদি কেউ জ্যামিতিক আলোক বিজ্ঞান একদমই না পড়ে থাকো, কোনো টেনশনের কোনো কারণ নাই ভাইয়া, আমি তোমাকে একদম বেসিক থেকেই বুঝাই দেবো। তুমি জাস্ট রিকোয়েস্ট করতেছে আমার কথা মনোযোগ দিয়ে শুনবা, লাফালাফি করো না ভাই আগে পড়ি নাই এখন পারবো না। তুই আগে পড়, আমি তোরে পড়াচ্ছি, তারপর ইনশাল্লাহ বলিস যে বুঝছোস কিনা। ওকে, আচ্ছা, তাহলে দেখো কি বলতেছে যে ভাইয়া কোনো পুকুরের তলদেশে একটি মাছকে খারাপভাবে দেখলে 3 মিটার নিচে দেখা যায়। তার মানে একটা পুকুরের তলদেশে তুমি খারাপভাবে দেখতেছো, 3 মিটার কি হচ্ছে 3 মিটার নিচে দেখতে পাচ্ছ। ওকে, কিন্তু আসলে কি সে 3 মিটার নিচে আছে? এই তোমরা কারা কারা মাছ ধরছো, যারা গ্রামে থাকছো বা বেড়াইতে যাও, বেড়াইতে গিয়েও তো তোমরা অনেক সময় কি করো, মাছ ধরো, তাই না? সো কারা কারা আলটিমেটলি মাছ ধরছো দেখা যায় না? মাছ মনে হয় রাতের বেলা কে কে লাইট দিয়ে মাছ ধরছো বলো তো দেখি, তোমরা আরো বিষয়টা ভালো রিলেট করতে পারবে। মনে হবে যে আচ্ছা মাছটা এইখানেই, তুমি হাত দিবা দেখবে যে মাছ নাই। ঠিক আছে, সো আলটিমেটলি এখানে কি হয়, তুমি যেই ডিস্টেন্সটা উপর থেকে তুমি যদি দেখাও মাছটা মনে হবে যে উপরে, খুব উপরে আছে, কিন্তু আসলে অত উপরে থাকে না। এই কনসেপ্টটাই মূলত আমরা গাণিতিকভাবে দেখব। ওকে, তাহলে 3 মিটার উপর আমাদের নিচে দেখা যাচ্ছে। ওকে, সো পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে 4/3 হলে
পুকুরটির প্রকৃত গভীরতা কত, তার মানে আমাদেরকে পুকুরের প্রকৃত গভীরতা বের করতে বলছে। তার মানে এখানে আপাত গভীরতা প্রকৃত গভীরতার কনসেপ্ট থেকে প্রশ্ন আসছে। তো চলো, আমি ধরে নিচ্ছি তোমরা এই টপিক কোনোদিন পড়ো নাই। আমার কথা মনোযোগ দিয়ে শুনো, ইনশাল্লাহ বুঝতে পারবা। দেখো, আমরা যে টপিকটা পড়বো এখন সেটা হচ্ছে আপাত গভীরতা। ওকে, আপাত গভীরতা, বা তোমরা আপাত সরণও বের করতে বলে, আমরা এখান থেকে আপাত সরণও বের করতে পারবো। ওকে, আপাত গভীরতা বা আপাত সরণ আমরা কিভাবে মূলত বের করব সেটা আমরা একটু দেখি। সো আমরা ধরে নাও এইটা হচ্ছে আমাদের একটা গ্লাস, ঠিক আছে? সো ধরে নাও এটা একটা গ্লাস। ওকে, সো গ্লাসের মধ্যে কি থাকে ভাইয়া? গ্লাসের মধ্যে ধরো পানি ভরায় রাখছি, ধরো আমাদের যদি একটা কয়েন আমরা ফেলাই দেই, ধরো এটা আমাদের কি একটা 5 টাকার কয়েন বা 2 টাকার কয়েন, কিন্তু যখন তুমি এইখান থেকে ধরো তোমার এটা চোখ, ঠিক আছে, যখন তুমি এইটা দিয়ে দেখবা, যখন তুমি উপর থেকে আসলে দেখবা, কয়েনটাকে কি নিচে মনে হবে? জীবনেও না। দেখবা যে কয়েনটা একটু উপরে মনে হচ্ছে, তাই না? তোমরা এটা ছোটবেলা থেকে কিন্তু সবাই দেখছো, ভাই এটা সবাই দেখছো যে ভাইয়া আমি যদি কয়েনের ভিতরে আলটিমেটলি গ্লাসের ভিতরে পানি রেখে সেখানে যদি কয়েন ফেলাই দেই, তাহলে যদি আমি উপর থেকে দেখি মনে হচ্ছে যে কয়েনটা মনে হয় একটু উপরের দিকে চলে আসছে, তাই না? এরকম ঘটনা ঘটে না? তাহলে দেখো, এখন আমরা যদি বিষয়গুলোকে একটু ফাইন্ড আউট করি, ধরো এইখানে একটা বিন্দু আছে, আবার এইখানে নিচ বরাবর একটা বিন্দু আছে, আবার এইখানে যে এতটুকু উপরে যে দেখা যাচ্ছে আপাতভাবে এইখানে একটা বিন্দু আছে। ধরে নিলাম আমাদের এই পয়েন্টে এই বিন্দুগুলো আছে। তাহলে দেখো, ধরে নিলাম আমরা এখানে হচ্ছে পি বিন্দু, এখানে হচ্ছে আর বিন্দু, আর এই বিন্দুটাকে দিলাম কিউ বিন্দু। তাহলে দেখো, এইখান থেকে আমরা পি কিউকে কি বলতে পারো ভাইয়া? পি কিউতে একদম পি কিউ পুরাটা না, দেখো এই পুরাটাই হচ্ছে আমাদের কি পি আর পুরাটাই কি আমাদের পি আর। ওকে, তাহলে আমরা পি আর কে কি বলতে পারবো? আবার আমাদের এই যে উপর থেকে দেখলে মনে হচ্ছে একটু ভাসা অবস্থায় আছে, একটু উপরে চলে আসছে, দ্যাট মিনস এটা হচ্ছে পি কিউ। তাহলে আমরা পি কিউকে কি বলতে পারবো? তাহলে পি কিউ আর পি আর এই দুটাকে আমরা কি বলতে পারবো? দেখো, আমরা পি আর কে বলতে পারবো মূলত প্রকৃত গভীরতা, তাই না? আমাদের এটাকে আমরা বলতে পারতেছি যে ভাইয়া আমাদের প্রকৃত গভীরতা, এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, প্রকৃত গভীরতা। ওকে, আর এটা কি ভাইয়া? পি কিউটা কি একটু উপরের দিকে মনে হচ্ছে? যে যতটুকু মনে হচ্ছে যে ভাই উপরে চলে আসছে, এই উপরের অংশটা আমাদের আপাত গভীরতা, এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? তাহলে এখন প্রতিসরাঙ্কের সূত্র কি হবে? যে ভাইয়া প্রতিসরাঙ্ক আমরা নিউ ইকুয়াল টু লিখতে পারবো যে ভাইয়া ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে ইউটা কি? ইউটা হচ্ছে প্রকৃত গভীরতা, আর এটা হচ্ছে আমাদের আপাত গভীরতা। তার মানে আপনাকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে যে ভাইয়া আমরা কি পাইলাম? যে নিউ ইকুয়াল টু প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আমাদের আপাত গভীরতা, ঠিক আছে? তাহলে আমাদের মাঝে মধ্যে যদি প্রশ্ন একটু পেঁচায়, যদি স্ট্যান্ডার্ড করে, নোট অবশ্যই খেয়াল রাখবে। দেখো, প্রকৃত গভীরতা আপাত গভীরতা না চেয়ে তোমাকে আপাত সরণ বের করতে বলতে পারে যে ভাইয়া আপাত সরণ তুমি আমাকে বের করে দেখাও, প্রশ্নে চাইতে পারে। সো আপাত সরণ কনসেপ্টটা কিন্তু একটু ভালো মতো খেয়াল করে। আমি যদি একটু কালার চেঞ্জ করি, কি কালার দিই? এই যে এই কালার দিই, তাহলে বুঝতে পারবা। দেখো, এই যে এইখান থেকে যে এইখানে উঠে আসছে ভাইয়া, তাই না? এতটুকু ডিস্টেন্স যে উঠে আসছে, তাই না? তাহলে আমাদের এইটাই হচ্ছে আপাত সরণ। আমরা যদি এইখানে বলি যে ভাইয়া আমাদের কতটুকু কিউ আর, এই কিউ আরটা কি? কিউ আরটা হচ্ছে আপাত সরণ মানে কতটুকু সরণ ঘটছে, বস্তুটা যেখানে থাকার কথা সেখানেই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায়? একটু উপরে। তার মানে আপাত সরণ হয়েছে কতটুকু? আমাদের জাস্ট এতটুকু, এই নীল কালারের অংশটা। তার মানে কিউ আর ইকুয়াল টু কি আমরা লিখতে পারবো? আপাত সরণ, ঠিক আছে? তাহলে আপাত সরণকে আমরা বের করবো। আপাত সরণ বের করার যে টেকনিক হচ্ছে, দেখো, প্রকৃত গভীরতা মাইনাস আপাত গভীরতা করে দিবা। তার মানে আপাত সরণের সূত্রটা কি পাচ্ছি আমরা? আপাত সরণের সূত্র কি পাচ্ছি ভাইয়া? যে আমাদের ইন টোটাল থেকে, দেখো ইন টোটালটা কি? প্রকৃত গভীরতা, আপাত গভীরতা কি? পি কিউ। এতটুকু বাদ দিলেই কিন্তু আমরা এতটুকু পেয়ে যাচ্ছি। তার মানে ইকুয়াল টু আমরা লিখতে পারবো প্রকৃত গভীরতা মাইনাস আপাত গভীরতা। তাহলে আপাত গভীরতা, আপাত সরণ এই দুইটা কনসেপ্ট কিন্তু আলাদা আলাদা।
একটু কষ্ট করে মাথায় রাখবা, কারণ এই প্রত্যেকটা কনসেপ্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অলরেডি প্রশ্ন আসছে। এই প্রত্যেকটা কনসেপ্ট থেকে অলরেডি প্রশ্ন আসছে। সো এখানে আমাদের কয়টা সূত্র ভাই? দুইটা। এটা হচ্ছে 1 নাম্বার সূত্র, আর যদি একটু এক্সেপশনাল আলটিমেটলি যদি একটু তোমাদেরকে বাজায় দেখতেছে তাহলে আপাত স্মরণ থেকে প্রশ্ন করবে স্যারেরা। অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই দুইটা কনসেপ্ট থেকেই প্রশ্ন আসছে, এই দুইটা সূত্র থেকে প্রশ্ন আসছে, একটু পরে আমি সমাধান করব। সবাই একটু বলো তো দেখি, তোমার আগে পড়া থাক আর না থাক, কনসেপ্টটা বুঝছো আমাকে একটু বলো। যে ভাইয়া তোমরা কনসেপ্টটা কি ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে একটু বলো, কষ্ট করে জাস্ট একটু রেসপন্স করো। ক্লাসে কিন্তু রেসপন্স করতে হবে, তাহলে আমার ক্লাসটা নিতে সুবিধা হয়। ওকে, আমাকে একটু বলো যে ভাইয়া কনসেপ্টটা কি সবার বোঝা গেছে কিনা? আপাত গভীরতা, আপাত স্মরণ, প্রকৃত গভীরতা, সো পুরা কনসেপ্টটা তোমরা 100% ক্লিয়ারলি বুঝছো কিনা বলো। আচ্ছা, সবাই সালাম দিয়েছো, সবাইকেই ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে ক্লাসটা ডিরেক্ট শুরু করে দিছি, তোমাদের সালাম নিতে পারিনি। সো সবাই একটু আমাকে বলো যে ভাইয়া আমাদের এই জ্যামিতিক আলোক বিজ্ঞান যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, কোনো প্যারা নাই, জীবনও পড়ো নাই, সমস্যা নাই, এখন পড়াইলাম, অনেক সহজ, খুবই সহজ, এটা আহামরি কোনো জটিল বিষয় না। এখন বুঝছো কিনা আমাকে একটু জাস্ট কষ্ট করে আমাকে জানাও যে ভাইয়া এখন আপনাদের ক্লিয়ার কিনা, এখন আপনাদের ক্লিয়ার কিনা, এখন আপনাদের ক্লিয়ার কিনা একটু বলেন আমাকে। ওকে, এখন আপনাদের ক্লিয়ার কিনা একটু আমাকে জাস্ট বলেন। সবাই কি ক্লিয়ারলি বুঝছো রে? সবাই কি ক্লিয়ারলি বুঝছো? সবাই কি ক্লিয়ারলি বুঝছো? আচ্ছা, এ ইউনিট না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা এ ইউনিট তাদের জন্য এই ক্লাস না, এটা হচ্ছে সি ইউনিটের ক্লাস, অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। ওকে, সবাই কি বুঝছেন? সবাই একটু দ্রুত রেসপন্স করেন, এত সময় নিলে তো হবে না রে, আমাদের বহু প্রশ্ন সমাধান করতে হবে। ওকে, সবাই আমাকে একটু দ্রুত বলেন যে ভাইয়া সবার ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, জি ভাইয়া বুঝছি। তাহলে এখন নিজেরাই পারবা, চলো আমরা প্রশ্নটা আবার পড়ি, প্রশ্নটা সমাধান করে ফেলবো। যে কোনো পুকুরের তলদেশে একটি মাছকে খারাপভাবে দেখলে 3 সেন্টিমিটার নিচে দেখা যায়, তাহলে এইটা কার মান? প্রকৃত গভীরতা নাকি আপাত গভীরতা? সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি প্রথম কোশ্চেনটা একটু সময় নিয়ে বুঝাবো তোমাদেরকে, কারণ এটা শর্ট সিলেবাসে ছিল না। ওকে, যেহেতু অনেকেই আসো যে পড়ো নাই একেবারে, এই জন্য সময় নিয়ে বুঝাবো। সো এই 3 সেন্টিমিটার কার মান বলো? এই 3 সেন্টিমিটার কার মান বলো? দ্রুত দ্রুত দ্রুত, এই 3 সেন্টিমিটার কার মান? আপাত গভীরতা নাকি প্রকৃত গভীরতা? আপাত গভীরতা নাকি প্রকৃত গভীরতা বলো? আপাত গভীরতা নাকি প্রকৃত গভীরতা? উপর থেকে দেখতেছে ভাই, এটা হচ্ছে আপাত গভীরতা। কি ভাইয়া? আপাত আমাদের গভীরতা, গভীরতা, আপাত স্মরণ না কিন্তু, ভালো মতো খেয়াল রাখো, আপাত গভীরতা। তাহলে আমরা নর্মালি কি জানি ভাই, এখানে যেহেতু প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তাহলে আমাদের সূত্র কি, যে নিউ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই ভি, মানে প্রকৃত, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া প্রকৃত, আর এটা কি ভাইয়া আমাদের, এটা হচ্ছে আপাত, এটা হচ্ছে আপাত গভীরতা। ওকে, তাহলে আমাদের বের করতে বলছে কি ভাই, প্রকৃত গভীরতা, দ্যাট মিনস আমাদের প্রকৃত, তাহলে ইউ ইকুয়াল, এই নিউ হয়ে গেছে, ইউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, নিউ ইন্টু আমাদের ভি। তাহলে নিউ এর মান কত, যে ভাইয়া 4/3, আর ভি এর মান কত দেখো, সেন্টিমিটারকে আদৌ তুমি মিটারে নিবা কিনা অপশন দেখে খেয়াল রাখতে হবে। দেখো এখানে সবগুলাই আবার কি আসা, কি আছে, মিটারে আছে। ও সরি, এখানে তো আগে থেকে মিটারে আছে, তাহলে আমার দেখতে বলেছে, তাহলে মিটারে মিটারে বসাই দাও। তার মানে এখানে কত আছে ভাই, এখানে হচ্ছে 3 মিটার, তাহলে 3 কাটা, তাহলে আমাদের প্রকৃত গভীরতা কত হবে ভাইয়া, পুকুরটির প্রকৃত গভীরতা 4 মিটার। নর্মালি পুকুরের এত কম গভীরতা থাকে না, এটা আসলে ডাটা অনুযায়ী আমরা পাইলাম। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে ভাইয়া, আমাদের 4 মিটার। কোথায় আছে, ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। সবাই কি বুঝছেন? দেখো খুব কঠিন ছিল কি, খুব কঠিন না কিন্তু ভাই, তুমি যদি আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং এই জাস্ট 2টা সূত্র মনোযোগ দিয়ে একটু মনে রাখো বা মুখস্থ করে রাখো, তাহলে এইখান থেকে আহামরি কোনো কঠিন না, এখান থেকে আহামরি কোনো কঠিন না, খুবই সহজ একটা কনসেপ্ট। আমি একদম সময় নিয়ে তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর ট্রাই করছি। ওকে, সবাই বুঝছো ভাইয়া? সবার ক্লিয়ার? একটু আমাকে বলো তো সবাই বুঝলা কিনা, সবার ক্লিয়ার কিনা, আমাকে একটু দ্রুত জানাও যে ভাইয়া সবাই তোমরা বুঝছো কি না, সবাই তোমরা বুঝছো কিনা, সবাই দ্রুত, সবাই দ্রুত আমাকে জানাও যে ভাইয়া ব্যাপারটা ক্লিয়ার, সবাই প্রশ্নটা বুঝতে পারছো? দেখো এখন আমরা এই রিলেটেড আরও প্রশ্ন সমাধান করবো, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, সো দেখো এই বড়সড় একটা প্রশ্ন, প্যারা নাই, একই কনসেপ্ট এবং সহজ কনসেপ্ট। দেখো এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয় 24-25, একদম গরম গরম প্রশ্ন, রিসেন্ট সালের প্রশ্ন। সো দেখো এখানে কি বলছে, যে ভাইয়া একটি অভিসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে 30 সেন্টিমিটার দূরত্বে রাখা একটি বস্তুর স্পষ্ট বিম্ব দেখা যায়। এখন বস্তুটি যদি বস্তুটি লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরত্বে সরিয়ে আনা হয়, তাহলে বিম্বের ক্ষেত্রে কোনটি ঘটবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নতুন কনসেপ্ট, এটার জন্য একটু পড়ালেখা করাবো তোমাদেরকে। সো
এটার জন্য একটু পড়াশোনা করাইতে হবে তোমাদেরকে। দেখো আমাদের লেন্স সম্পর্কে আমরা পড়াশোনা করব। দেখো এটাও তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, কোনো প্যারা নাই ভাইয়া, তোমাদেরকে খুব সহজভাবেই উপস্থাপন করব। তোমরা জাস্ট মনোযোগ দাও, আমার কথা সব 100% বুঝতে পারবা। আর না যদি বুঝতে পারো, যতক্ষণ পর্যন্ত বুঝো নাই, ভাইয়া তো আসি তাই না, কোনো প্যারা খায়ও না। ওকে, চলো আমরা একটু লেন্স নিয়ে পড়াশোনা করব। আমরা কি করব, লেন্স। তাহলে লেন্স বা দর্পণ, লেন্স ও দর্পণ নিয়ে একটু পড়াশোনা করি আমরা, ঠিক আছে? লেন্স ও দর্পণ নিয়ে আমরা পড়াশোনা করবো। ভাই এগুলো নিয়ে প্যারা খায় না, ফুল সিলেবাসের যতটুকু পড়াবো অতটুকু মাথার মধ্যে রাখতে পারলে ইনশাল্লাহ যদি প্রশ্ন আসে 100% পারবা। মুন্না ভাইয়া কথা দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো যেটা উত্তল লেন্স, যেটা আমরা উত্তল লেন্স হিসেবে জানি, উত্তল লেন্স, উত্তল লেন্স হিসেবে জানি, সেটাকেই আমরা অবতল দর্পণ বলতে পারবো, অবতল দর্পণ বলতে পারবো। ওকে, সো কোথায় উত্তল লেন্স? উত্তল লেন্সের জায়গায় যদি অবতল দর্পণ থাকে তাহলে তোমাকে ওই উত্তল লেন্সই ধরে নিতে হবে। অবতল লেন্স মানেই উত্তল দর্পণ। ওকে, এই অংশটুকু খেয়াল রাখবা। তারপরে যদি আমরা এখানে আসি যে ভাইয়া আমাদের অবতল লেন্স, অবতল, অবতল লেন্স, এই অবতল লেন্স যা কথা, উত্তল দর্পণ একই কথা, উত্তল দর্পণ। ওকে, তাহলে এইখান থেকে আমাদের বেশ কয়েকটা কন্ডিশন একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। আমরা একটু মনোযোগ দাও, অল্প কয়েকটা কন্ডিশন আমরা মনে রাখবো। ওকে, সো সবাই একটু খেয়াল রাখবা যে উত্তল লেন্স বা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও ক্ষমতা অলওয়েজ পজিটিভ। ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব দ্যাট মিনস ছোট হাতের এফ, ও ক্ষমতা, ও ক্ষমতা, ক্ষমতা পি, এটা কি হবে, অলওয়েজ পজিটিভ হবে, অলওয়েজ পজিটিভ। তাহলে এটার ঠিক বিপরীত ভার্সনটা এটা হবে, এটার এক নম্বরটা কি, তাহলে এফ এবং, এফ এবং পি এরা কি হবে, এখানে নেগেটিভ হবে, এরা কি হবে ভাইয়া, নেগেটিভ হবে। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া একটা অবতল লেন্সের, একটা অবতল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, তাহলে কি তুমি ম্যাথমেটিক্স যখন সমাধান করবা তখন কি তুমি ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার ধরে করবা? না, আমি বলছি অবতল লেন্স। পরীক্ষার প্রশ্নে কিন্তু এমনিই দেওয়া থাকবে অবতল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, কিন্তু তোমাকে ম্যাথমেটিকে টার্মে সূত্রে যখন অ্যাপ্লাই করবা তখন আমাদের ফোকাস দূরত্ব কি বসাইতে হবে, -20, বুঝছো, -20, এটা মাথায় রাখবা। কখনোই পরীক্ষার প্রশ্নে মাইনাস দেওয়া থাকবে না, তোমাকে খেয়াল রাখতে হবে যে ভাইয়া অবতল লেন্সের বেলায় আমাদের ফোকাস দূরত্বটা অলওয়েজ নেগেটিভ, এটা খেয়াল রাখবা। ওকে, আমরা একটু পরে প্রমাণ করব, আমরা একটু পরে যখন অ্যাপ্লাই করবো তখন 100% বুঝতে পারবা। জাস্ট কন্ডিশনগুলো আমি লিখে দিচ্ছি, নোট করে দিচ্ছি, একটু মনে রাখতে হবে। দেখো 2 নাম্বারটা দেখো, উত্তল লেন্স বা অবতল দর্পণের বেলায় বিম্ব বাস্তব ও অবাস্তব দুইটাই হইতে পারে। বিম্ব বাস্তব ও অবাস্তব, বিম্ব বাস্তব ও অবাস্তব দুটোই হতে পারে, হতে পারে, হতে পারে, বাস্তবও হইতে পারে অবাস্তব হইতে পারে। এখন বাস্তব কখন হবে, অবাস্তব কখন হবে, বা বাস্তব হইলে কিরকম হবে? বাস্তব হলে অলওয়েজ পিছনে গঠিত হবে, বিম্বটা পিছনে গঠিত হবে, পিছনে গঠিত হবে। এবং পিছনে গঠিত হইলে কি সোজা হবে না উল্টা হবে? অবশ্যই উল্টা হবে। তাহলে যদি বিম্ব বাস্তব হয় তাহলে পিছনে গঠিত হবে এবং উল্টা হবে, আর অবাস্তব হইলে সামনে এবং সোজা হবে। অবাস্তব হইলে সামনে এবং কি হবে, সেটা অবশ্যই সোজা হবে। আর আমাদের কি, আমাদের অবতল লেন্সের বেলায় কি, বিম্ব অলওয়েজ অবাস্তব হবে। অবতল লেন্সের বেলায় বিম্ব অলওয়েজ, বিম্ব অলওয়েজ অবাস্তব, অবাস্তব, বিম্ব অলওয়েজ অবাস্তব হবে। আর অবাস্তব হইলে কি হয় ভাইয়া, একটু আগে শিখলাম, সামনে গঠিত হবে এবং সোজা হবে, সামনে গঠিত হবে এবং কি হবে ভাইয়া, সোজা হবে, সামনে গঠিত হবে এবং সোজা হবে। ওকে, খুবই সিম্পল দুইটা টার্ম আমরা শিখলাম। তারপরে আসো 3 নাম্বার, এই 3টা কন্ডিশনই তোমাকে মনে রাখতে হবে যে ভাইয়া প্রতিবিম্ব বাস্তব হলে বিম্বের দূরত্ব, প্রতিবিম্ব, প্রতিবিম্ব যদি বাস্তব হয়, কারণ এখানে বাস্তব অবাস্তব দুইটাই কিন্তু সংগঠিত হয় তাই না, তাহলে যদি বাস্তব হয়, যদি আমাদের প্রতিবিম্ব যদি বাস্তব হয়, একটু খেয়াল রাখো, প্রতিবিম্ব বাস্তব হলে, প্রতিবিম্ব বাস্তব হলে, প্রতিবিম্ব যদি বাস্তব হয়, প্রতিবিম্ব বাস্তব হলে বিম্বের দূরত্ব পজিটিভ হবে, বিম্বের দূরত্ব, বিম্বের দ্যাট মিনস ভি এর মান, দূরত্ব আমরা পজিটিভ কাউন্ট করতে হবে। আর যদি প্রতিবিম্ব অবাস্তব হয়, অবাস্তব হলে বিম্বের দূরত্ব ভি এর মানটা তখন আমরা নেগেটিভ পাবো। সো তোমাকে কিছুক্ষণ পরে দেখবে প্রশ্ন সমাধান করতে বলবে যে ভাইয়া বিম্বটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে, তাহলে আমরা ওই বিম্বের, প্রতিবিম্বের দূরত্ব বের করব
তাহলে বিম্বের দূরত্ব যদি আমাদের পজিটিভ আসে তাহলে আমাকে বুঝতে হবে যে ভাই বাস্তব হবে, আর যদি নেগেটিভ আসে তাহলে অবাস্তব। তাহলে একটু মাথা খাটিয়ে বলতে পারবো অবতল লেন্সের বেলায় আমাদের বিম্বের দূরত্বটা কেমন হবে? অবতল লেন্সের বেলায় আমাদের বিম্বের দূরত্বটা কেমন হয় বলো? দেখো এখানে কিন্তু ভাই অলওয়েজ আমাদের অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে, আর অবাস্তব বিম্বর বেলায় আমাদের বিম্বের দূরত্ব নেগেটিভ। তাহলে এখানে অলওয়েজ বিম্বের দূরত্ব আমাদের কি হবে? দূরত্ব আমাদের নেগেটিভ আসবে, বিম্বের দূরত্ব নেগেটিভ আসবে। ওকে, বিম্বের দূরত্ব আমাদের কি আসবে ভাইয়া? নেগেটিভ আসবে। সো এই কয়েকটা ইনফরমেশন যদি তুমি মনে রাখতে পারো, এইখান থেকে যত ঘুরায় পেঁচায় প্রশ্ন আসুক না কেন 100% ইনশাল্লাহ তুমি পারবা। বিশ্বাস হচ্ছে না? একটু পরে আমি তোমাকে রিসেন্ট সালের রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সমাধান করে দেখাবো। তোমার জাস্ট এই কয়েকটা ইনফরমেশন মাথায় রাখতে হবে এবং বেসিক সূত্র মনে রাখতে হবে যে ভাইয়া আমাদের যে বেসিক সূত্রটা আছে যে লেন্সের সমীকরণ আমরা কি জানি ভাইয়া? দেখো তো এই সূত্রটা জাস্ট একটু মনে রাখবা, আমি একটু লিখে দেই। যে লেন্সের সমীকরণ বেসিক যে সূত্রটা আছে, বেসিক সূত্র সেটা কি জানি আমরা? লেন্সের সমীকরণ সেটা কি জানি আমরা? 1/f = 1/u + 1/v। এটা কি আমাদের বিম্ব, এটা লক্ষ্যবস্তু, এটা ফোকাস দূরত্ব। ওকে, সো এগুলো আমরা কিন্তু জানি। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে ভাইয়া, এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। সবাই কি ক্লিয়ারলি বুঝছো? দেখো এটা হচ্ছে বস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তু, একটা হচ্ছে ফোকাস, একটা হচ্ছে বিম্ব। তাহলে দেখো এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, আর এটা হচ্ছে বিম্বের দূরত্ব, আর এটা হচ্ছে ফোকাস দূরত্ব। ওকে, এটা তোমরা ক্লাস 10-এও পড়ছো, অনেক সহজ একটা জিনিস, অনেক সহজ একটা সূত্র। সো ওই সূত্রটা আর এই ইনফরমেশনগুলো তোমাকে মনে রাখতে হবে। যদি এইখান থেকে প্রশ্ন আসে, এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন আসবে না। ওকে, সো সবাই একটু বলো তো দেখি কষ্ট করে যে ভাই এতটুকু অংশ বুঝছো কিনা সবাই? এই অংশটুকু সবাই বুঝছো কিনা? আমাকে একটু কষ্ট করে বলো যে ভাইয়া এই অংশটা সবার ক্লিয়ার কিনা। আচ্ছা আব্দুল্লাহ, শর্টের বাইরে ক্লাস নিচ্ছি বাবা, শর্টের বাইরে ক্লাস নিচ্ছি। এখন যা পড়াচ্ছি এগুলো শর্টের বাইরে, ওয়ান শর্ট লেখা লাগবে না, এইটাই আমাদের ফাইনাল শর্ট। ওকে, কত ক্লাস করবা পরীক্ষার আগে, কত ক্লাস করবা? সো আলটিমেটলি এইটাই আমরা এক ক্লাসের মধ্যেই সব সিলেবাস, আলটিমেটলি ফুলের মধ্যে থেকে যদি প্রশ্ন আসে তাহলে কই থেকে আসতে পারে সেগুলোর টপিক আমি পড়াই দিচ্ছি একটা ক্লাসে, আর ক্লাস নিতে হবে না, আমি এই ক্লাসেই পড়াই দিচ্ছি। ওকে, ক্লাস মনোযোগ দিয়ে করো। বলো সবার কি ক্লিয়ার রে? সবার কি ক্লিয়ার কিনা বলো তো দেখি, সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? দেখো এখন নোট করার কোনো দরকার নাই, এখন নোট তোলার দরকার নাই, ঠিক আছে? আমি পুরো ক্লাসের দাগানো স্লাইড পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। ক্লাসের স্লাইড কেমনে পাবা? আমাদের ক্লাসটা শেয়ার করে আমাদের পেজে ইনবক্স করলেই তোমাকে স্লাইড দিয়ে দেওয়া হবে, অথবা আমাদের ম্যারাথন যে ড্রাইভ লিঙ্কটা আছে সেখানেও পাবা, অথবা আমার ফেসবুক প্রোফাইল এমডি মনিরুজ্জামান মুন্না, সেখানে তোমরা নক করলেও পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। সো ক্লাস শেষে সবাই নিশ্চিন্তে থাকো, ক্লাসের দাগানো স্লাইড পেয়ে যাবা। এগুলো এখন নোট করার দরকার নাই, তুমি জাস্ট মনোযোগ দিয়ে কথা শোনো আমার। ওকে, ওকে, আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নটা একটু দেখি যে ভাই এই প্রশ্নটা কি ছিল, আমরা একটু সমাধান করতে পারি কিনা। ওকে, তাহলে দেখো আমরা প্রশ্নটা আবার একটু মনোযোগ দিয়ে পড়ি। যে একটি অভিসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে কত? 20 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার দূরত্বে রাখা একটা লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে, স্পষ্ট তৈরি করতে পারে। যদি বস্তুটি লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে সরিয়ে আনা হয় তাহলে বিম্বের ক্ষেত্রে নিচের কোনটা গঠিত হবে? বিম্বটা বাস্তব অবাস্তব কোনটা হবে নর্মালি, সেটাই তোমাকে বের করতে বলছে। ওকে, তাহলে চলো আমরা সূত্র অ্যাপ্লাই করে পড়ালেখা আলটিমেটলি হচ্ছে ম্যাথটা সমাধান করে ফেলি। ওকে, আচ্ছা তাহলে দেখো এইখান থেকে আমরা কি করব ভাইয়া? এখান থেকে আমরা দুইটা কন্ডিশন আছে। প্রথমে ছিল কত ভাই? 30 সেন্টিমিটার, তারপরে আবার 10 সেন্টিমিটার। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে কন্ডিশনটা একটু ভালো মতো বোঝার ট্রাই করো, ঠিক আছে? প্রথম ক্ষেত্রে আমরা কন্ডিশনটা একটু দেখার ট্রাই করি। তাহলে প্রথম ক্ষেত্রে কি হয়েছে যে ভাইয়া আমাদের 20 এবং ওই যে 30 ফোকাস দূরত্ব দেওয়া আছে কত? 20। তাহলে আমি একবারই করলাম যে 1/f এর মান কত ভাই? 20 সেন্টিমিটার। সবাই যেহেতু সেন্টিমিটারে আছে তাহলে তোমাকে মিটারে আনার দরকার নেই, সব সেন্টিমিটার রেখে দাও। 1/u আর 1/v, এত দূরে রাখা একটা বস্তু, তার মানে আমাদের
লক্ষ্যবস্তু দেওয়া আছে কত ভাই 30 সেন্টিমিটার প্লাস 1/v। বিম্ব কোথায় গঠিত হবে আমাকে এখান থেকে ভি এর মান বের করতে হবে। তাহলে ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো যে ভাইয়া ভি ইকুয়াল টু, আর একবারেই লিখি তাহলে দেখো, তাহলে আমরা ভি ইকুয়াল টু কি লিখতে পারবো যে ভাই ভি ইকুয়াল টু 1/20 মাইনাস 1/30, তার উপরে হোল ইনভার্স 1। দ্যাট মিনস এটাকে ক্যালকুলেশন করো, এটারে ক্যালকুলেশন করলে তুমি পাবা এটাকে তুমি ক্যালকুলেশন করলে পাবা 60 সেন্টিমিটার পাবা, লসাগু করলেই 60 সেন্টিমিটার আসতেছে। তারপরে দেখো কন্ডিশন চেঞ্জ করে কি করছে যে যদি বস্তুটি লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে সরিয়ে আনা হয় তাহলে বিম্বের ক্ষেত্রে কোনটা সঠিক হবে। তাহলে 10 সেন্টিমিটার দূরে আনা হয়েছে, তাহলে বস্তুটিকে লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে আনা হয়েছে, অর্থাৎ আমাদের ইউ এর মান কত হয়ে গেছে, এখন ইউ এর মান 10 হয়ে গেছে। ইউ এর মান কত হয়ে গেছে 10। দ্বিতীয় ক্ষেত্রে আমি একদম ভেঙে ভেঙে করতেছি, এত বড় করা লাগবে না, আমি পরবর্তীতে বলে দিচ্ছি যে কিভাবে তুমি দ্রুত করতে পারবা, দুইটা কন্ডিশনে দেখাই দিচ্ছি। সো আমাদের কি ভাই 1/20 ইকুয়াল টু 1/, এখন 10 হয়ে গেছে প্লাস 1/v। তাহলে এইখানে ক্যালকুলেশন করে আমাকে ভির মান আনতে হবে, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু 1/20 মাইনাস 1/10, তার উপরে হোল ইনভার্স 1। এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এখান থেকে 20 চলে আসতেছে, -20 সেন্টিমিটার। ওকে, সো এখন তাহলে বিম্বের দূরত্ব যেহেতু তুমি নেগেটিভ পাইছো, বিম্বের দূরত্ব যেহেতু নেগেটিভ পাইছো ভাইয়া, তাহলে বিম্বটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে। দেখো বিম্বটি বাস্তব হবে, জীবনও হবে না, কারণ নেগেটিভ অবাস্তব হবে। তাহলে বিম্বটি বাস্তব হবে, এটাও হবে না, সি নাম্বারও হবে না। বিম্বটি অদৃশ্য হয়ে যাবে ভাই, এটা হবে না। তাহলে আমাদের বি নাম্বারটা, বিম্বটি অবাস্তব হবে এবং লেন্সের অবাস্তব হলে পিছনে, বাস্তব হলে সামনে গঠিত হয়। দ্যাট মিনস বি নাম্বারটা রাইট অ্যান্সার, ঠিক আছে, বি নাম্বারটা রাইট অ্যান্সার। এখন দেখো তুমি চাইলে প্রশ্নটা প্রশ্নটা কি করতে পারতা, তুমি চাইলে প্রশ্নটা এই যে পরের কন্ডিশনটা ধরে ডিরেক্ট এইটা সমাধান করলেই অ্যান্সার চলে আসতো, ডিরেক্ট এটা সমাধান করলেই অ্যান্সার চলে আসতো। কিন্তু আমি তোমাকে দুইটা কন্ডিশনই দেখাইলাম, কারণ তোমরা যেহেতু শর্টের পরও নাই, আমরা প্রত্যেকটা কন্ডিশন স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাই দিলাম। ওকে, তো সবাই বুঝছো। তাহলে এই জিনিসটা তুমি যদি পারতে চাও তাহলে তোমাকে এই যে কন্ডিশন, এটা তো কন্ডিশন ভাই, মাইনাস হলে বাস্তব হবে নাকি অবাস্তব হবে। সো এই কন্ডিশনটা তোমার যদি না জানা থাকে, তাহলে তোমার পক্ষে কি সম্ভব বলো তো। তাহলে এই কন্ডিশনটা কোথায় শিখলাম, এই যে একটু আগেই শিখলাম যে ভাই পজিটিভ হলে কি হয়, নেগেটিভ হলে কি হয়, এ টু জেড কন্ডিশন আমরা এখানে শিখে ফেলছি, সবাই বুঝছো বলো। সবার কি কোশ্চেন ক্লিয়ার রে, সবার কি কোশ্চেন ক্লিয়ার, একটু আমাকে বলো, সবাই কি কোশ্চেন ক্লিয়ারলি বুঝছো এটা, সবাই একটু দ্রুত বলো দেখি আমাকে, সবাই ক্লিয়ারলি বুঝছেন কি না। ওকে, সবাই কি ক্লিয়ারলি বুঝছো, আমাকে একটু বলো, সবার কি ক্লিয়ার হয়েছে এটা, সবার ক্লিয়ার হয়েছে। চলো আমরা আরো প্রশ্ন সমাধান করব। ওকে, সো আমরা পরবর্তীতে কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে আমি সব দেখাই দিব, কারণ যদি শর্টের বাইরে প্রশ্ন আসে তাহলে সব থেকে বেশি আসার সম্ভাবনা আছে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে। ওকে, আচ্ছা, তাহলে দেখো 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি পাতলা উত্তল লেন্স 30 সেন্টিমিটার দূরে রাখা একটি বস্তুর বাস্তব প্রতিবিম্ব তৈরি করে। যদি 6 সেন্টিমিটার পুরু ও 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি কাচের পাত প্রতিবিম্বের পথে স্থাপন করা হয়, তবে চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থান কিরূপ পরিবর্তন ঘটবে। ঠিক আছে, চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থান আমাদের কি পরিবর্তন ঘটবে সেটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, তার মানে দেখো এটা একটু বোঝার ট্রাই করো যে ভাইয়া 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বে একটি আপাত পাতলা উত্তল লেন্স, এখানে অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে যেটা তোমার এই প্রশ্নটা সমাধান করতে লাগবে না, তোমাকে পথ ভ্রষ্ট করার জন্য অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। দেখো আমাদের লেন্সের উত্তল লেন্স এত দূরে রাখা হয়েছে, এই ইনফরমেশনটা দেওয়া আছে, একটা বাস্তব প্রতিবিম্ব তৈরি করে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত তোমার জাস্ট খালি ইনফরমেশনই দিছে এরা, এই পর্যন্ত ইনফরমেশন দিছে। তারপরে মেইন কথা তোমার এইখান থেকে শুরু হয়েছে, আমাদের যেটা লাগবে যদি 6 সেন্টিমিটার পুরু, যদি কি ভাইয়া, যদি 6 সেন্টিমিটার পুরু, দ্যাট মিনস আমাদের মেইন গভীরতাটা, প্রকৃত গভীরতাটা 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার পুরু এবং আমাদের প্রতিসরাঙ্ক যদি 1.5 হয়, তাহলে চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থান কিরূপ পরিবর্তন ঘটবে। তার মানে যে চূড়ান্ত যে প্রতিবিম্বটা পাবো আমরা, তাহলে ওই যে কতটুকু সরে যাবে, দ্যাট মিনস তোমাকে বের করতে বলছে ভাইয়া আপাত সরণ। তাহলে দেখো প্রশ্নটা পড়ে এই কনসেপ্টটা
তোমাকে কষ্ট করে একটু বুঝতে হবে, ঠিক আছে? প্রশ্নটা দেখে মনে করবে আল্লাহ হয়তো অনেক কঠিন, এত হাবিজাবি লেখছে, তার মানে কঠিন হবে। কঠিন না, তোমাকে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, সো এগুলো দেখে ঘাবড়ানো যাবে না। তাহলে দেখো আমরা একটু আগেই সম্পর্ক শিখছি বা সূত্র শিখছি যে নিউ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই ভি। নিউ ইকুয়াল টু কি ভাইয়া? ইউ ডিভাইডেড বাই ভি, মানে আমাদের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আমাদের আপাত গভীরতা, তাই না? তাহলে দেখো আমাদের এইখানে কি দেওয়া আছে ভাইয়া? এত পুরু, তার মানে এটা প্রকৃত গভীরতাটা দেওয়া আছে। এটা কি? এটা হচ্ছে প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা। তাহলে আমাদের লাগবে কি? আপাত সরণ। আপাত সরণ লাগবে। তাহলে আমাদের আগে কি বের করতে হবে? আপাত গভীরতাটা বের করতে হবে। দ্যাট মিনস ভিটা আগে বের করে নাও। তাহলে যদি আমরা ভি বের করি আগে, তাহলে দেখো যদি আমরা কি করি ভাইয়া? ভি যদি বের করি, আপাত দূরত্ব যদি বের করি, তাহলে দেখো আমাদের প্রতিসরাঙ্কর মান কত দেওয়া আছে? ভি ইকুয়াল টু আমরা ইউ ইন্টু আমাদের কত বের করতে পারবো? আমাদের নিউ। ওকে, তাহলে ইউ এর মান কত ভাইয়া? ইউ এর মান হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার বসাই দাও, ডিভাইডেড বাই কত ভাইয়া? 1.5। তাহলে দেখো এখন এটাকে জাস্ট তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে দেখো এটা দশমিক তুলে দাও, তাহলে এখানে শূন্য আসবে, তার মানে 4×15=60। তার মানে আমাদের কত আসতেছে? 4। এটা সেন্টিমিটার, তাহলে এটা সেন্টিমিটারই থাকলাম। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন আমরা কি করব ভাই? আপাত সরণ যদি আমরা বের করি, তাহলে প্রকৃত গভীরতা মাইনাস আপাত গভীরতা। প্রকৃত গভীরতা কত? 6 মাইনাস 4, দ্যাট মিনস 2 সেন্টিমিটার হচ্ছে আমাদের অ্যান্সার। এটা প্রকৃত আমাদের আপাত সরণ। কতটুকু মনে হচ্ছে যে আমাদের কি হবে? চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থান কিরূপ পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে 2 সেন্টিমিটার পরিবর্তন ঘটবে। তাহলে 2 সেন্টিমিটার প্রতিবিম্বিত লেন্সের দিকে 2 সেন্টিমিটার কাছে চলে আসবে। এই যে বি নাম্বারটা আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। বুঝছো? তাহলে দেখো আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতা বা আপাত সরণ থেকে প্রশ্ন যেভাবেই আসুক না কেন, আমরা একটু আগেই যে কনসেপ্টটা তোমাকে বুঝাইছি, ওই কনসেপ্টটা তুমি যদি খুব সুন্দর মতো মনে রাখতে পারো ভাইয়া, তাহলে এইখান থেকে কোনো ব্যাপারই না। ওকে, এইখান থেকে কোনো ব্যাপারই না, খুব সহজেই তুমি উত্তর করতে পারবে। ওকে, সবাই কি বুঝছো? সবার ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। আচ্ছা, কেউ একজন মানে কমেন্ট করতেছে। আচ্ছা ভাই দেখো, কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে, এক কথায় আমি যদি বলি যে কোনো ব্যক্তি ধরো কোনো খারাপ কাজ করতেছে, ওই ব্যক্তিকে তুমি যদি অ্যাটেনশন দাও না, তাহলে দেখবা ওর খারাপ কাজের মাত্রা আরও বাড়াই দিবে। সো কোন জায়গায় তোমাকে কোন জিনিসটি স্কিপ করতে হবে, কারে অ্যাটেনশন দিতে হবে, কারে অ্যাটেনশন দিতে হবে না, এতটুকু আপনাদের এই যে বিশ্বায়নের যুগে মাথায় রাখতে হবে। ওকে, যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, ফ্রি ক্লাস চলতেছে, অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলতে পারে। সো কোথায় অ্যাটেনশন দিবা, কোথায় অ্যাটেনশন দিবা না, এটা খেয়াল রাখবা। দেখবা তুমি যদি অ্যাটেনশন না দাও, একটা ব্যক্তি ওই কাজটা আস্তে আস্তে দেখবে যে বলতে বলতে বিরক্ত হয়ে আর বলবে না। তুমি যদি একটু অ্যাটেনশন দাও, তাহলে দেখবা কি হবে, যে ওর মাত্রা আরও ছড়ায় যাবে। ওকে, সো আমরা এখানে পড়ার জন্য আসছি। সো তোমরা পড়াশোনাকে ফোকাস দাও, আমিও পড়াশোনাকে ফোকাস দিব। এখন তো ভাই বাংলাদেশের মানুষ এমন যে তোমার কাছে একটা ফোন আছে, একটা আচ্ছা লাইভ দেখছো, র্যান্ডম একটা কমেন্ট করে দেই, ঠিক আছে? এখানে তো আর বাধা দেওয়ার উপায় নাই আসলে। এখন বেশি ডিস্টার্ব করলে দেখা যাবে যে হয়তো আমাদেরকে ব্লক করে দিতে হবে। সো প্যারা নাই, তোমরা ক্লাসে ফোকাস করো, ঠিক আছে? ওকে, বুঝতে পারছেন? আচ্ছা আবার বুঝাই দিব, দেখেন আবার একটু দেখাই দিই। দেখো এখানে কি বলছে, দেখো এইখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। প্রথমে লাইনটা পুরো এক্সট্রা ইনফরমেশন, তারপরে দেখো তোমাকে বলছে যে ভাইয়া এখানে বলছে যে যদি 6 সেন্টিমিটার পুরুত্ব এবং এত প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি কাচের পাত বিম্বের পথে স্থাপন করা হয়। দেখো আলটিমেটলি একটা ফোকাস, ধরো এখানে আমাদের একটা লক্ষ্যবস্তু আগে থেকে ছিল, এখানে ধরো ফোকাস দূরত্ব। সো আলটিমেটলি এর মধ্যে আমরা একটা কাচ ফেলাই দিলাম, এখানে একটা কাচ ফেলাই দিলাম। তাহলে এই বস্তুটা তখন আমাদের এই কাচের উপর থেকে দেখলে কি হবে? একটু মনে হবে না যে একটু উপরে চলে আসছে? একটু মনে হবে না যে ভাই উপরে চলে আসছে? দেখো আমরা যে চিত্রটা একটু আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছিলাম, ওইটা জাস্ট খালি একটু ফরমেশন চেঞ্জ করছে। ধরো এখানে আমরা মাঝে একটা কাচ দ্বন্দ্ব লাগাই দিছি, এখন আমরা এইখান থেকে চোখ দিয়ে দেখতেছি, এইখান থেকে চোখ দিয়ে আমরা দেখতেছি। তাহলে কি হবে? মনে হবে যে এই বস্তুটা এতটুকু সরে আসছে। তাহলে এই কতটুকু সরে আসছে এইটাই আপনাকে বের করতে বলছে। তাহলে আমাদের এই পুরা এটা কি প্রকৃত গভীরতা, আর এটা কি ভাইয়া এই এতটুকু যতটুকু উপর থেকে দেখা যাবে এটা হচ্ছে আপাত গভীরতা।
আর এইটা কি, এই যে যতটুকু সরে গেছে মনে হবে তোমার কাছে, সেটা হচ্ছে আপাত সরণ। তাহলে এই আপাত সরণটাই তোমাকে বের করতে বলছে। তো সেম কাজটা আমরা করছি সেভাবেই সূত্র অ্যাপ্লাই করে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাইয়ারা? বুঝতে পারছেন? আরও প্রশ্ন সমাধান করব, চলো সামনের দিকে। দেখো, শূন্য স্থানে আলোর বেগ এত হলে 3 × 10⁸, এটা তো আমরা সবাই জানি, মুখস্থ রাখতে হবে, মাঝে মাঝে নাও দেওয়া থাকতে পারে, যে 1.5 প্রতিসরাঙ্কের একটি তরলের আমাদের আলোর বেগ কত হবে। তাহলে দেখো, প্রতিসরাঙ্ক দেওয়া থাকে, তাহলে প্রতিসরাঙ্কের আমরা আরও বেশ কয়েকটা সূত্র শিখব। প্রতিসরাঙ্কের আমরা আরও বেশ কয়েকটা সূত্র শিখব, যদি প্রশ্ন আসে প্রতিসরাঙ্ক থেকে, যাতে আমরা 100% পারি। দেখো, আমরা এ নিউ বি এর সাপেক্ষে বির প্রতিসরাঙ্ক আমরা লিখতে পারবো যে ভাইয়া নিউ বি ডিভাইডেড বাই নিউ এ, প্রতিসরাঙ্কের ক্ষেত্রে আমাদের বি এর প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই এ এর প্রতিসরাঙ্ক, অথবা আমরা লিখতে পারবো সি এ ডিভাইডেড বাই সি বি, অথবা ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা বি। ওকে, অথবা আমরা আরও একটা লিখতে পারবো যে ভাইয়া আমাদের স্লেনের সূত্র, এটা মাঝে মধ্যে আসে, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এটা ডিরেক্ট সূত্র আকারে চলে আসতে পারে। সো পরীক্ষায় আমাদের সবসময় বেশি কাজে লাগবে হচ্ছে এই দুইটা সূত্র। পরীক্ষায় সবসময় আমাদের বেশি কাজে লাগবে এই দুইটা সূত্র। তাহলে দেখো, সবসময় মনে রাখবা যে ভাইয়া প্রতিসরাঙ্কের ক্ষেত্রে আলোর বেগ বা তরঙ্গ দৈর্ঘ্য যেটাই বের করতে বলুক না কেন, যেটা আমাদের প্রথমে থাকে সেটা আমাদের উপরে সমানুপাতিকের মতো উপরে থাকবে। ওকে, এইভাবে তোমরা সূত্রগুলো মনে রাখবা। অন্তত এই দুইটা সূত্র তোমাকে মুখস্থ রাখা ফরজ, কারণ এখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আমাদের দেখো, তোমাকে বলছে যে ভাইয়া ওই তরলে প্রতিসরাঙ্ক কত হবে। তাহলে শূন্য স্থানে, দ্যাট মিনস ধরো বায়ু, নিউ, আমাদের কি দেওয়া আছে ভাইয়া, আমাদের হচ্ছে তরল ওয়াটার। তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারবো যে ভাইয়া সি এ ডিভাইডেড বাই সি ডাব্লু, তাই না? এখন আমরা এখানে সি ডাব্লু মানে তরলের মধ্যে পানির বেগ বের করতে বলছে, তাহলে সি এ ডিভাইডেড বাই নিউ এর মানটা তোমাকে বসাই দিতে হবে। তাহলে দেখো, আমাদের কি ভাই প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5, প্রতিসরাঙ্ক দেওয়া আছে কত ভাইয়া? প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5। ওকে, আচ্ছা, তাহলে মান বসাই দিই আমরা। দেখো, আলোর বেগ কত ভাইয়া বায়ু মাধ্যমে? 3 × 10⁸, প্রতিসরাঙ্কের মান 1.5। তাহলে দশমিক তুলে দাও, এখানে একটা 10 গুণ করে দাও। তাহলে আমাদের কত? তাহলে 3 × 5 = 15, 5, তাহলে হচ্ছে 5 × 2 = 10, তার মানে আমাদের আসতেছে 2 × 10⁸ এম এস ইনভার্স 1। ঠিক আছে? সো 2 × 10⁸ কোথায় আছে? আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার। এখন মজার একটা বিষয় বলি, দেখো তোমরা এটা ফিক্সড, এটা না করেই মুখস্থ অ্যান্সার বসাই দিতে পারতা, কারণ এই আলোর বেগও ফিক্সড দেওয়া আছে এবং আমাদের প্রতিসরাঙ্ক, এই দুইটা ফিক্সড মান। এরা ফিক্সড, এরা অলওয়েজ ফিক্সড, কখনোই চেঞ্জ হয় না। আর যেহেতু ফিক্সড, তার মানে এটা আমি কষ্ট করে যদি মনে রাখতে পারি বা মুখস্থ করতে পারি, তাহলে ডিরেক্ট দেখা মাত্র উত্তর করতে পারবো। তাহলে তোমাদের একটু নোট করে দিই। দেখো, শূন্য স্থানে আলোর বেগ কত ভাই? শূন্য স্থানে আলোর বেগ 3 × 10⁸। তারপরে তোমাকে যদি বের করতে বলে যে ভাইয়া পানিতে আলোর বেগ কত, পানিতে আলোর বেগ হয়ে যাবে আমাদের 2 × 10⁸। এটা তোমরা ডিরেক্ট মুখস্থ করে রাখতে পারো। সবাই বুঝছেন? বলেন, প্রশ্নটা সবার ক্লিয়ার হইছো? প্রশ্ন কি সবার ক্লিয়ার হইছো? সবাই একটু আমাকে বলো যে সবাই ক্লিয়ার হইছো রে? অনেক সহজ একটা প্রশ্ন, কিন্তু এইটা পরীক্ষায় আসে, রাজশাহী ইউনিভার্সিটিতে চলে আসতে পারে। খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো ভাইয়া? আমাকে একটু বলো, সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? তাহলে চলো আমরা সামনে আরও যাব। দেখো, এই যে ফোকাস দূরত্ব থেকে চলে আসছে, এটাও খুব মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দেখো, একটি গলীয় দর্পণের 15 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে আমাদের কি করছে, 30 সেন্টিমিটার পিছনে বিম্ব গঠিত হয়। দর্পণের ফোকাস দূরত্ব কত? এটা তো মানে খুবই সহজ কোশ্চেন। দেখো, আমাদের 1/f = 1/, আমাদের ইউ প্লাস 1/v, একটু আগেই জানি। তাহলে এখানে ডিরেক্ট f = আমরা লিখতে পারবো 1/, কত ভাইয়া? 15 আর হচ্ছে 30, 15 প্লাস 1/30, তার উপরে হোল ইনভার্স 1, মানে যেটা অ্যান্সার আসবে সেটাকে উল্টাই দিতে হবে। ওকে, যেটা অ্যান্সার আসবে সেটাকে আমরা কি করব ভাই? উল্টাই দিব। তাহলে দেখো, এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে 30 আসতেছে, তাহলে 3, তাহলে আমাদের ডিরেক্ট এফ এর মানটা কত চলে আসতেছে? 3/30, দ্যাট মিন হচ্ছে 10 সেন্টিমিটার চলে আসতেছে, 10 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে ভাইয়া? এ নাম্বারটা, আমাদের 10 সেন্টিমিটার। ওকে, সবাই বুঝতে পারছো? খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি, দেখা মাত্রই তুমি উত্তর করতে পারবা। খুবই ইজি, দেখা মাত্রই তুমি উত্তর করতে পারবা। সবাই কি বুঝতে পারছেন? দেখেন, খুবই ইজি। এখন এইখান থেকে এই প্রশ্নটা ফোকাস দূরত্ব না রাইখা তোমাকে বলতে পারতো যে ভাই ক্ষমতা কত। ক্ষমতা, দেখো প্রশ্ন যদি আরেকটু
লেন্দি করে বা একটু কঠিন করে দুইটা জিনিস বের করতে বলে, তাহলে ক্ষমতা, এটা কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, ক্ষমতা মনে রাখবা। ওকে, তাহলে ক্ষমতা সবসময় মনে রাখবা, সে ক্ষমতা P ইকুয়াল টু 1/f, লেন্সের ক্ষমতা বের করার সূত্র কি? P ইকুয়াল টু 1/f। তাহলে ক্ষমতা কত হইবে? যে ভাইয়া 1/10, দ্যাট মিনস আমাদের 0.1। আর একক কি? ক্ষমতার এককটাও গুরুত্বপূর্ণ, এককটা হচ্ছে ডায়াপ্টার, বড় হাতের ডি, বাংলায় লিখলে ডায়াপ্টার। ডায়াপ্টার, ওকে, মনে রাখবা, এটা এমসিকিউ আকারে ডিরেক্ট আসে যে ক্ষমতার একক কি? ডায়াপ্টার। ক্ষমতা, লেন্সের ক্ষমতার একক কি? ডায়াপ্টার। লেন্সের ক্ষমতার একক কি? ডায়াপ্টার। ওকে, আর ক্ষমতা নির্ণয়ের সূত্র কি? যে ভাই P ইকুয়াল টু 1/f, P ইকুয়াল টু 1/f, P ইকুয়াল টু 1/f। সবাই বুঝছো? সবাই বুঝছো ভাইয়া? আমাকে একটু বলো দেখি, সবাই বুঝছো? সবাই বুঝছো কিনা একটু আমাকে বলো। এই তো অলরেডি অ্যান্সার করে ফেলছো রুকাইয়া আক্তার, ধন্যবাদ। এ নাম্বারটা সঠিক উত্তর, ঠিক আছে, এ নাম্বারটা সঠিক উত্তর, সাবাস। এই তো ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। আমরা কি করব? নেক্সটে চলে যাই, দেখি নেক্সট প্রশ্নটা আমাদের জন্য কি দেওয়া আছে। ওকে, সো আমরা ইয়ং গুণাঙ্কর, নর্মালি আমরা ভৌত আলোক বিজ্ঞানে চলে যাচ্ছি। দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরা মধ্যবর্তী দূরত্ব 5.25 × 10⁻5 হলে, এত মিটার হলে, চির দুটির থেকে পর্দার দূরত্ব ডির মান দেওয়া আছে কত? 0.9, এবং আলোক তরঙ্গ দেওয়া আছে কত ভাইয়া? 5.25 × 10⁻7 মিটার হলে চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত? সো সবাই একটা কথা কান খুলে শুনে রাখো, ভৌত আলোক বিজ্ঞান থেকে যদি প্রশ্ন আসে, দ্বিচির পরীক্ষা থেকে ইনশাল্লাহ আসবেই আসবে। রাজশাহীর খুব ফেভারিট একটা টপিক এই দ্বিচির পরীক্ষা, প্রত্যেক বছর তুমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো, ডোরার প্রস্থ, ডোরার ব্যবধান থেকে প্রশ্ন আসছেই। সো আমি জানি তোমরা এই সূত্রগুলো মুখস্থ রাখতে প্যারা খাও, যে কোনটা ডোরার প্রস্থ, কোনটা ডোরার ব্যবধান, কোনটা ঝালর, এগুলো নিয়ে তোমাদের কনফিউশন হয়, তাই না? সো চলো আমি তোমাদের আজকে এমনভাবে এই বিষয়টা ক্লিয়ার করবো ইনশাল্লাহ, আজকের পর থেকে এইখান থেকে আর জীবনও ঝামেলা থাকবে না। ওকে, সো চলেন আমি আপনাদের আগে দ্বিচির পরীক্ষার কনসেপ্টটা বুঝাই, ঠিক আছে? আমি আপনাদের দ্বিচির পরীক্ষায় আমরা কনসেপ্টটা বুঝাই, একটু সময় দিবা জাস্ট। ওকে, সো দেখো, এটা কিন্তু অনেক মজার একটা জিনিস, আমি জানি তোমরা অনেকেই এই জিনিসটাই প্যারা খাও, সো আমি একটু সময় নিয়ে বোঝাচ্ছি। তাহলে দেখো, দ্বিচির পরীক্ষায় কি হয়, আমাদের মাঝ বরাবর কি থাকে ভাই? এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু, এটা আমরা হচ্ছে কি পাই? কেন্দ্রীয় উজ্জ্বল পাই, কেন্দ্রীয় উজ্জ্বল পাই, তাই না? আমরা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু পাই। ওকে, তারপরে কি হয়? আমাদের অন্ধকার থাকে, তারপরে আবার উজ্জ্বল, ঠিক আছে? সো একটা অন্ধকার, একটা উজ্জ্বল, একটা অন্ধকার, একটা উজ্জ্বল, সো এইভাবে আমরা আবার পাবো। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে আবার পাবো। ওকে, এইখান থেকে আবার পাবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এখন নর্মালি এতটুকু অংশকে উজ্জ্বল বলতেছি, এতটুকু অংশকে কি বলতেছি দেখো তো? এতটুকু অংশ যেগুলো ফাঁকা ফাঁকা, এটাকে বলতেছি আমরা অন্ধকার বিন্দু, এটাকে বলতেছি আমরা কি ভাইয়া? অন্ধকার বিন্দু। তাহলে মনে রাখবা যে ভাইয়া ঝালর বলতে কি বোঝায়, ডোরার প্রস্থ, ডোরার ব্যবধান, এগুলো কি বোঝায় একটু খেয়াল রাখো। সবার আগে আমরা ঝালর দেখবো। তাহলে দেখো, ঝালরটা কি জিনিস? ঝালর কি জিনিস? দেখো, এই যে একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার, একটা উজ্জ্বল, একটা অন্ধকার, এই দুইটা মিলে নর্মালি ঝালর গঠিত হয়, ঠিক আছে? ঝালর। ওকে, তাহলে ঝালরটা কিভাবে পাবো আমরা? এর মধ্যে একটা উজ্জ্বল থাকবে, একটা অন্ধকার থাকবে, একটা উজ্জ্বল প্লাস একটা অন্ধকার। আমাদের কি থাকবে ভাইয়া? একটা অন্ধকার থাকবে, বুঝছো? একটা উজ্জ্বল, একটা অন্ধকার থাকবে ঝালরের বেলায়। এখন এই ঝালরের প্রস্থ কত হবে? ঝালরের প্রস্থ হবে d⁴ ঝালরের প্রস্থ কত হবে? d⁴ তাহলে একটু মাথা খাটিয়ে বলতে পারবা এখন আমাকে? ঝালরের প্রস্থ সবসময় কম আসে, খুবই কম আসে। একটি অন্ধকার ডোরা প্রস্থ, অন্ধকার ডোরা প্রস্থ বা একটা উজ্জ্বল ডোরা প্রস্থ কত হবে? যে ভাই এটাকে জাস্ট 2 দ্বারা ভাগ করে দাও, কারণ ইন টোটাল একটা উজ্জ্বল, একটা অন্ধকার মিলে ঝালর গঠিত হয়েছে। তাহলে একে 2 দ্বারা ভাগ করলে অর্ধেকটা বের হয়ে যাবে, একটা উজ্জ্বল অথবা একটা অন্ধকার বের হয়ে যাবে। তাহলে এরে যদি তুমি 2 দ্বারা ভাগ করে দাও,
যে ভাই ডি ল্যামডা ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই 2, তাহলে উল্টাই দিলে আসবে আমাদের ডি ল্যামডা ডিভাইডেড বাই 2a। বুঝছেন? দেখেন একদম বেসিক থেকে আপনাদের পড়াচ্ছি, একদম বেসিক থেকে আপনাদের পড়াচ্ছি যে ভাই কীভাবে সূত্রগুলো আসতেছে, কীভাবে সূত্রগুলো আসতেছে, একদম রুট লেভেল থেকে পড়াচ্ছি। তুমি যদি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনো, ইনশাল্লাহ এখান থেকে আর কোনো দিন কোনো প্রবলেম হবে না। তাহলে দেখো, আমি যদি বলি ঝালরের প্রস্থ কত, আমি যদি বলি যে ঝালরের প্রস্থ নির্ণয়ের সূত্র কি, ঝালরের প্রস্থ নির্ণয়ের সূত্র কি, আমি যদি বলি ঝালরের প্রস্থ নির্ণয়ের সূত্র কি, ডি ল্যামডা ডিভাইডেড বাই এ। আমি যদি বলি উজ্জ্বল ডোরার প্রস্থ বা অন্ধকার ডোরার প্রস্থ, দুইটাই একই সূত্র হবে, সেটা হচ্ছে ডি ল্যামডা ডিভাইডেড বাই 2a, ডি ল্যামডা ডিভাইডেড বাই 2a। এখন আসো ভাইয়া, এইখান থেকে আরও শিখতে হবে যে ভাইয়া আমি যদি বলি, এখন এইখান থেকে যদি আমি বলি যে ধরো আমাদের দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বা দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, দেখো 2 নাম্বার সূত্রটা দেখো, দুটি উজ্জ্বল ডোরা, দুটি উজ্জ্বল ডোরা বা দুটি অন্ধকার ডোরা, দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী কি ভাইয়া দূরত্ব, এটার অপর নাম কি জানো? দুইটা অন্ধকার ডোরা বা দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্বকে আমরা ডোরা ব্যবধান বলে থাকি। ডোরা ব্যবধান আমরা কি বলে থাকি? ডোরা ব্যবধান বলে থাকি। এই ডোরা ব্যবধান নির্ণয়ের সূত্র হবে যে ভাইয়া ডি ল্যামডা ডিভাইডেড বাই এ। ওকে, আর 3 নাম্বার এই সূত্রটা মনে রাখলেই চলবে, আর লাগবে না। সেটা হচ্ছে উজ্জ্বল ও অন্ধকার ডোরার দূরত্ব, উজ্জ্বল ও অন্ধকার ডোরার দূরত্ব, উজ্জ্বল ও অন্ধকার ডোরা দূরত্ব আমাদের কত হবে? উজ্জ্বল আর অন্ধকার ডোরার দূরত্ব এইখানে হবে আমাদের ডি ল্যামডা ডিভাইডেড বাই 2a। ওকে, এই সূত্রটা মনে রাখতে হবে। দেখো এই উজ্জ্বল বা অন্ধকার ডোরা, উজ্জ্বল ও অন্ধকার ডোরা দূরত্ব, এটাকে আমরা বলতে পারবো ডোরা প্রস্থ, এটাকে আমরা বলতে পারবো ডোরা প্রস্থ, ডোরার প্রস্থ। তোমরা অনেকেই এটা শর্টকাটে মুখস্থ রাখো যে ভাইয়া আমাদের ডোরা ব্যবধান বললে আমরা কি বলি? ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, আর ডোরা প্রস্থ বললে আমরা বলি ডি ল্যামডা ডিভাইডেড বাই এ। ওকে, সো তোমরা যেভাবে মুখস্থ রাখো করতে পারো, প্যারা নাই। ওকে, বাট আমি যেটা তোমাদেরকে বুঝাবো যে ভাইয়া এই দুইটা কথার মধ্যে ডিফারেন্স খুঁজতে হবে। দেখো দুইটা উজ্জ্বল ডোরা বা দুইটা অন্ধকার ডোরা, এই দুইটাকেই বলা হচ্ছে ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান পরপর দুইটা উজ্জ্বল অথবা পরপর দুইটা অন্ধকার, পরপর দুইটা উজ্জ্বল বা পরপর দুইটা অন্ধকার, সেটাকে আমরা বলতেছি ডোরা ব্যবধান। আর উজ্জ্বল এবং অন্ধকার ডোরার দূরত্ব আলটিমেটলি আমরা কি বলতে পারবো? সেটা হচ্ছে ডোরার প্রস্থ। ওকে, তাহলে পরপর দুইটা উজ্জ্বল, তার মানে তোমাকে এইটার পরে উজ্জ্বল হিসেবে কাউন্ট করতে হবে, ঠিক এইটা একটা অন্ধকারকে পরে। আবার উজ্জ্বল আর অন্ধকার কিন্তু পাশাপাশি অবস্থান করতেছে। সব কথার মারপ্যাচগুলান বুঝবা। আর যদি তোমার খুব পেইন মনে হয় যে ভাই এত ঝামেলা ভাল লাগতেছে না, তাহলে তুমি জাস্ট এতটুকু মনে রাখবা। দেখো 3টা সূত্র, ডোরার ব্যবধান ডি ল্যামডা ডিভাইডেড বাই এ, ডোরার প্রস্থ ডি ল্যামডা ডিভাইড বাই 2a, আর যদি ঝালরের প্রস্থ বের করতে বলে তাহলে ডি ল্যামডা ডিভাইড বাই এ। আর যদি একটা অন্ধকার বা একটা উজ্জ্বল ডোরার প্রস্থ বের করতে বলে, সিঙ্গেল একটা উজ্জ্বল অথবা একটা অন্ধকার, তাহলে ডি ল্যামডা ডিভাইড বাই 2a। শেষ। সূত্র কিন্তু দুইটা, হয় ডি ল্যামডা ডিভাইডেড বাই এ হবে, না হয় ডি ল্যামডা ডিভাইড বাই 2a হবে। ঠিক আছে, আমি একদম সহজ করে যে লাস্টে বলছি যে ব্যবধান থাকলে কি হবে, প্রস্থ থাকলে কি হবে, এবং এগুলো আসলে আসছে কই থেকে সেটা একদম ডায়াগ্রামেলি তোমাকে বোঝানোর ট্রাই করলাম। সবাই কি বুঝছো বলো? দেখো তোমাদের কি চাপ হয়ে যাচ্ছে রে? আজকের ক্লাসে রেসপন্স দেখে আমি বুঝতেছি তোমাদের অনেক চাপ হয়ে যাচ্ছে। আজকে একটু কঠিন তো, তোমাদের অনেক চাপ হয়ে যাচ্ছে, এই জন্য রেসপন্সও কম, অনেকের মাথা গরম হয়ে যাচ্ছে, তাই না? তোমরা কি আমার কথা বুঝতেছো? সবাই একটু বলো, তোমরা কি আমার কথা বুঝতেছো? আমাকে একটু বলো, তোমরা কি আমার কথা বুঝতেছো? আজকে কিন্তু একটু কঠিন, কারণ জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, যাদের এইখানে একটু বেসিক দুর্বল থাকবে তারা আলটিমেটলি হচ্ছে একটু অসুবিধা হয়, বাট কোনো সমস্যা নেই। আমি একদম রুট লেভেল থেকেই পড়াচ্ছি। একদম কি থাকতেছে ভাই, একদম শুরু থেকেই কিন্তু সূত্রগুলো কীভাবে আসতেছে সেই বিষয়টা আমরা দেখছি, শুরু থেকে কীভাবে আসতেছে সেটা আমরা দেখছি কিন্তু। ওকে, সেটা কিন্তু আমরা দেখছি। সবাই কি বুঝছো? চলো এখন আমরা প্রশ্ন সমাধান করলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। দেখো প্রশ্নটা আগে পড়ি, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হচ্ছে। দেখো কি বলছে যে ভাইয়া ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত? আমাদের হচ্ছে 5.25 × 10⁻⁵ মিটার। এখন চির দুটি থেকে পর্দার দূরত্ব, দেখো ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় নর্মালি কি হয়,
আমরা জানি যে ভাইয়া এইখানে হচ্ছে চির থাকে, এটা হচ্ছে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে আমাদের এ, আর এইখান থেকে চির থেকে পর্দার দূরত্ব এটা ডি, আর এইখানে নর্মালি উজ্জ্বল আলো এবং অন্ধকার আলো গঠিত হচ্ছে, উজ্জ্বল আলো এবং অন্ধকার দুই সাইডেই উজ্জ্বল আলো অন্ধকার আলো গঠিত হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো পর্দার দূরত্ব দেওয়া আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। এখন তোমাকে বলছে ভাইয়া কি বের করতে বলছে যে চির দুটির মধ্যে দূরত্ব কত, চির দুটির মধ্যে দূরত্ব কত, চির দুটির মধ্যে দূরত্ব কত। সবাই একটু বলতে পারবা এখন এই চির দুটির মধ্যে দূরত্ব কত, এটা মানে কি বোঝাচ্ছে তোমাকে? চির দুটির মধ্যে দূরত্ব কত, এটা মানে কি বোঝাচ্ছে বলো তো? চির দুটির মধ্যে দূরত্ব কত, চির দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে একটু আগেই আমরা দেখছি যে ভাইয়া চির দুটির মধ্যে দূরত্ব, একটা উজ্জ্বল একটা অন্ধকারের যদি চির হয় তাহলে ওই দুটির মধ্যবর্তী দূরত্ব কত হয়? চির দুটির মধ্যবর্তী দূরত্ব, চির দুটির মধ্যবর্তী দূরত্ব দেখো, চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে? চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে দেখো, ভালো মতো দেখো, সূত্রগুলার একটু খেয়াল করো, সূত্রগুলার একটু খেয়াল করো, ঠিক আছে? সূত্রগুলান একটু খেয়াল করো। তাহলে দেখো আমরা সূত্র হিসেবে ডিরেক্ট কি লিখতে পারবো যে ভাইয়া এখানে আমাদের কি বোঝাচ্ছে? চির দুটির মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিন্স ডোরা ব্যবধান বোঝাচ্ছে, ঠিক আছে? ডোরার ব্যবধান বের করতে বলছে। তাহলে ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান আর প্রস্থ এই দুইটা সূত্র মনে রাখলেই নর্মালি এইখান থেকেই সব সময় বেশি আসে। তাহলে ডোরা ব্যবধান, তাহলে ডোরা ব্যবধানের সূত্র কি ভাই? ডোরা ব্যবধানের সূত্র কি যে ভাইয়া আমাদের ডেল এক্স বা এক্স ইকুয়াল টু ডি ল্যামডা ডিভাইডেড বাই এ, ডি ল্যামডা ডিভাইডেড বাই এ, ডি ল্যামডা ডিভাইডেড বাই এ। তাহলে এখন মান বসাই দিবা। এখন কি বের করতে বলছে যে ভাইয়া উজ্জ্বল থেকে, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমাদের হচ্ছে ডোরা থেকে কত দূরে হবে, ঠিক আছে? তার মানে আমাদের কি রে প্রশ্ন চেঞ্জ হয়ে গেল নাকি? হ্যাঁ প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে, দাঁড়াও 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 দাঁড়াও, সরি সরি সরি, এটা তো পরের কোশ্চেনে চলে গেছি। ওকে তাই তো বলি, কোশ্চেন আমাদের আগেরটা এই যে এটা, ঠিক আছে? তার মানে আমাদের দুটি মধ্যে দূরত্ব কত, দ্যাট মিন্স আমাদের ডোরা ব্যবধান। তাহলে এইখান থেকে যদি আমরা আসি তাহলে ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান আমরা পাচ্ছি যে এক্স ইকুয়াল টু ডি ল্যামডা ডিভাইডেড বাই এ, ডি ল্যামডা ডিভাইডেড বাই এ। তার মানে আমাদের বলছে যে ভাইয়া চির দুটির মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিন্স আমাদের এই যে এর মান বের করতে বলছে। তাহলে এ ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা যে ভাইয়া ডি ল্যামডা ডিভাইডেড বাই ডেল এক্স অথবা এক্স। তাহলে ডির মান কত ভাইয়া? যে পর্দা চির থেকে পর্দার দূরত্ব 0.9, ল্যামডার মান কত ভাইয়া? যে ভাইয়া 5.25 ইন্টু 10 ইনভার্স 7, 5.25 ইন্টু 10 ইনভার্স 7 ডিভাইডেড বাই, দেখো সবগুলাই মিটারে আছে প্যারা নাই, তাহলে এটা আমাদের এক্স এর মান কত দেওয়া আছে? 5.25 ইন্টু 10 ইনভার্স 5, 5.25 ইন্টু 10 ইনভার্স 5। তাহলে 5.25 5.25 কাটা, এই মাইনাসটা উপরে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের কত আসতেছে? 5 6 7 2, 10 স্কোয়ার চলে আসতেছে, আর এইখানে আসতেছে কত? 0.9। ওকে, তাহলে 0.9, এইখানে তুমি একটা শূন্য কাটা দাও, তাহলে এইখানে দশমিক উঠে যাবে। তার মানে কত আসতেছে যে ভাইয়া আমাদের কত চলে আসতেছে রে? দশমিক তুলে দিলে আমাদের আসতেছে কত? এই 5.25 5.25, ওকে ডিরেক্ট কাটাকাটি চলে যাচ্ছে 0.9। তাহলে আমরা কত থাকতেছে? 0.9 ইন্টু 100, দ্যাট মিন্স 10 0 90 চলে আসতেছে। তাহলে 90 কি 90, আমরা সব কিছু যেহেতু মিটারে আছে তাহলে 90 মিটারে পাবো। তাহলে 90 মিটার থেকে আমাকে এখন মিলিমিটারে যাইতে হবে, ওরে বাপরে। তাহলে মিলিমিটারে গেছে কি করতে হবে? দেখো আমরা বড় থেকে ছোটতে যাব, তাহলে কি করতে হবে? ছোটতে গেলে গুণ করতে হবে, ছোটতে গেলে কি করতে হবে? আমাদের মিটার থেকে এখন আমরা মিলিমিটারে চলে যাব। তাহলে দেখো এখান থেকে আমাদের কত আসবে? এখান থেকে তাহলে আমরা 9 মিলিমিটার বলতে পারবো। ওকে 9 বলতে পারবো, 9। তাহলে 9 কোথায় আছে? 669, এই যে মিলিমিটার, সেন্টিমিটার না। ওকে বুঝতে পারছো? সি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। এই তো তোমরা অনেকেই অলরেডি উত্তর করে ফেলছো, অনেকেই অলরেডি উত্তর করে ফেলছো যে ভাইয়া সি হবে রাইট অ্যান্সার। ওকে আচ্ছা তাহলে চলো সাবাস, নেক্সটে আসো। আমরা পরবর্তীতে যাব। পরবর্তী কোশ্চেনে দেখো, এই যে এই কোশ্চেনটা দেখো যে ভাইয়া একটি ইয়ংয়ের দ্বিচির পরীক্ষণে চির দুটির মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার, দেখো এখানে মিলিমিটার আছে। চিরের সমান্তরালে 1 মিটার দূরত্বে স্থাপিত পর্দার ডোরা সৃষ্টি করা হলো। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 3000 অ্যাঙ্গস্ট্রম, এখানে অ্যাঙ্গস্ট্রমে আছে, খেয়াল রাখবে একক। দ্বাদশ উজ্জ্বল ডোরার দূরত্ব কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে কত? তার মানে আপনাকে বের করতে বলছে এই যে
ধরেন এটা কেন্দ্রীয় উজ্জ্বল, তাহলে এইখানে তো উপরে উঠতে 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 এক সময় দ্বাদশ ওয়াই এন, এখানে কত, এইখান থেকে এখানে এই সরণটা আলটিমেটলি আপনাকে বের করতে বলছে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো কেন্দ্রীয় উজ্জ্বল পয়েন্টের জন্য, উজ্জ্বলের জন্য দেখো, উজ্জ্বলের জন্য আমি একদম সামারি করে তোমাদেরকে পড়াই দিচ্ছি। উজ্জ্বলের জন্য ওয়াই এন বের করার সূত্র কি, যে ভাইয়া এন ডি ল্যামডা ডিভাইডেড বাই এ। আর অন্ধকারের জন্য সূত্রটা কি ছিল ভাইয়া, অন্ধকারের জন্য ওয়াই এন বের করার সূত্র কি ছিল, অন্ধকারের জন্য সবাই একটু বলো দেখি, মনে আছে আপনাদের? অন্ধকারের জন্য যে ভাইয়া 2n+1 আমাদের ডি ল্যামডা ডিভাইডেড বাই 2a, ডি ল্যামডা ডিভাইডেড বাই 2a। সো আপনাদের এই দুইটা সূত্র একটু কষ্ট করে আমাদের ডোরার প্রস্থ ডোরার ব্যবধান এটার সাথে সাথে আমাদের উজ্জ্বল এবং অন্ধকারের জন্য এই দুইটা সূত্র মনে রাখতে হবে, যে ভাইয়া এই যে রৈখিক সরণটা কতটুকু হচ্ছে, এই দুইটা সূত্র অবশ্যই মনে রাখতে হবে। তাহলে দেখো আমাদের দ্বাদশ উজ্জ্বল ডোরা দূরত্ব কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে কত, তার মানে উজ্জ্বল যেহেতু বলছে তাহলে কোন সূত্র হবে, আমাদের প্রথম সূত্রটা তাহলে বসাই দাও। তাহলে আমাদের y12 বের করতে হবে যে এন ডি ল্যামডা, তাহলে দ্বাদশ এন এর মান কত, দ্বাদশ এই যে 12, তাহলে 12 ডির মান কত ভাইয়া, চির থেকে পর্দার দূরত্ব কত, চির দুটির মধ্যবর্তী দূরত্ব এত, চির থেকে পর্দার দূরত্ব 1 মিটার, এই যে 1 মিটার। আর এইখানে ল্যামডার মান কত ভাইয়া, 3000 অ্যাঙ্গস্ট্রম, তাহলে 3000 অ্যাঙ্গস্ট্রমকে মিটারে নিতে হবে 10⁻10 ডিভাইডেড বাই এ, এর মান কত, চির দুটির মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার, 0.4 মিলিমিটার, দ্যাট মিনস 10⁻3। ওকে, আচ্ছা, তাহলে এখন এইখানে একটা দশমিক তুলে দাও, তাহলে এইখানে আমাদের কত 10 দ্বারা ভাগ হবে, তার মানে এখানে 10⁻4 করে দিলাম একবারে, তাহলে এখানে 3 4 12 3। ওকে, তারপরে আসো এই যে 10⁻4 এটাকে উপরে তুলে দিলে +4 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা কেটে দাও, তাহলে এইখান থেকে আসতেছে আমাদের কত ভাইয়া, 1 2 3টা শূন্য, এখানে প্লাস আরও 3টা করে দাও, তাহলে 3 আর 4 কত হচ্ছে, 4 5 6 7 7 10, তার মানে 10⁻3 থাকতেছে, তার মানে আমাদের 3 × 10⁻3 থাকতেছে, 3 × 10⁻3। ও না 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 না, এই যে এইখানে একটা 3 আছে, এইখানে একটা 3, তাহলে 3 3 কে 9, তাহলে 9 × 10⁻3, তাহলে 9 × 10⁻3 কত আসতেছে, মিটার এককে আসতেছে। তাহলে আমাদের দেখো মিলিমিটার এককে আসে, তাহলে মিলিমিটারে কত হবে, যে ভাই মিলিমিটারে কত হবে, 9-এর সাথে ক্লোজ মান কোনটা আছে, দেখো 9-এর সাথে ক্লোজ মান কোনটা আছে, 9.3, দ্যাট এইটাই অ্যান্সার। তাহলে মিলিমিটার 10⁻3 মানেই তো 1 মিটার, ঠিক আছে। তাহলে 9-এর ঘরে আমাদের একটাই অপশন আছে 9-এর ঘরে, তার মানে আমাদের সি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। সবাই কি বুঝছো? সবাই একটু বলো তো দেখি বুঝছেন কিনা, সবাই একটু বলেন তো দেখি ভাইয়া বুঝছেন কিনা, সবাই একটু বলো যে বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আমি অনেক ভালো মতো বুঝাই কিন্তু তুমি বুঝতেছো না, এটার কারণ কি, এটার কারণ হচ্ছে তোমার একটু ল্যাকিংস, ঠিক আছে। এখন যদি সবাই বুঝতে না পারো তাহলে একটা সমস্যা হইতে পারে, হয়তো আমি তোমাদেরকে প্রপারলি বুঝতে পারতেছি না, বুঝাইতে পারতেছি না, কিন্তু অধিকাংশরাই যেহেতু কোশ্চেনের উত্তর দিতে পারতেছে, তার মানে তোমার একটু বেসিক কি আছে, একটু ল্যাকিংস আছে। সো পড়াশোনা ভালো মতো করতে হবে। ওকে, একটু ফাঁকিবাজি করা হয়ে গেছে হয়তো। ওকে, বাট পারো না বিধায় যে পারবা না এমন কোনো কথা নাই ভাই, এমন কোনো কথা নাই। তোমার যেই অধ্যায় সমস্যা তোমাকে একটু নিজেকে সময় দিতে হবে, ক্লাস করবা, সুন্দর মতো নোট করবা, তারপরে নোটটা আগে রিভিশন দিবা, নোটটাতে কি কি বলছি কিভাবে বুঝাইছি সেটা আগে রিভিশন দিয়ে বইটাতে একটু সময় দিতে হবে, ইনশাল্লাহ তুমি পারবা। বুঝতে পারছো? পারো না বলতে জীবনে পারবা না এমন কোনো কথা নাই, তুমি চাইলেই পারবা, বাট ওই দৃঢ় মনোবল নিয়ে একটু নিজেকে সময় দিতে হবে, একটু পড়ার টেবিলে সময় দিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে চলো তাহলে চলো বুঝেন নাই আল্লাহ, এটা তো অনেক সহজ একটা ক্যালকুলেশন, দেখো কিচ্ছু করে নেই, জাস্ট সূত্র ফেলাই দিছি। দেখো এখানে হাতে ক্যালকুলেশন খুবই ইজি, 0.4 ছিল মিলিমিটার, তাহলে 10⁻3 করে দিছি, এই দশমিক তুললাম, তাহলে পাওয়ার আরও 1 ঘর বাড়বে, তার মানে 10⁻4 হয়ে গেল। ওকে, তাহলে 3 4 12 করে দিলাম, এখানে 3 থাকতেছে, এখানে 3 থাকতেছে, 10⁻4 এটা উপরে গেলে প্লাস হবে, তাহলে 10⁻, এখানে -10-এর সাথে প্লাস কত 4 করে দিলাম, আবার এইখানে কত ছিল 3000, তাহলে একটা দুইটা 3টা শূন্য কেটে দিলাম, তাহলে 3টা শূন্য মানে কি 10⁻³ তার মানে ওইখানে +3 পাচ্ছি, তাহলে ওই কিউবের 3 এখানে যোগ করে দিলাম, তাহলে 7 আর এখানে 10, তার মানে -3 কিন্তু থেকেই যাচ্ছে। সো এই যে 10⁻³ এখানে রেখে দিছি, আর এখানে 3 আর এখানে 3 3 3 9, এখানে 9, যেহেতু মিটারে আসছে বাট আমাদের অপশনে আছে মিলিমিটার, তাহলে আলটিমেটলি 10 × 10⁻³ মিটারকে আমরা চাইলে 9 মিলিমিটার বলতে পারছি। আর 9-এর ঘরে দেখো 9.3 একটাই আসে, ঠিক আছে, বুঝছো?
ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে। নেক্সট প্রশ্নটাও অনেক ভাইটাল একটা প্রশ্ন, দশা পার্থক্য এবং পথ পার্থক্য। পরীক্ষা হলে দশা পার্থক্য এবং পথ পার্থক্য থেকে প্রশ্ন হবে না এমনটা খুব কম হয়। প্রত্যেকবার বিভিন্ন ইউনিভার্সিটিতে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের প্রশ্ন আসে। ওকে, সো আমরা বেসিক সূত্রটা কি জানি ভাইয়া, যে দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু আমাদের কি ভাইয়া পথ পার্থক্য, পথ পার্থক্য। ওকে, আচ্ছা, আজকে বোর্ড অনেক ল্যাগ করতেছে। পথ পার্থক্য। ওকে, আচ্ছা দেখো একই তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে তোমার আমাদের 5640 অ্যাঙ্গস্ট্রম। ওকে, দুটি আলোক রশ্মির মধ্যে পথ পার্থক্য দেওয়া আছে আবার কত, দ্যাট মিনস আমাদের এটা ল্যামডার মানটা দেওয়া আছে, পথ পার্থক্য আমাদের হচ্ছে এক্স এর মান দেওয়া আছে, এক্স পথ পার্থক্যের মান দেওয়া আছে 14.1 × 10⁻8 মিটার হলে তাদের দশা পার্থক্য মান বসায় দাও ভাই। 2π ল্যামডার মান দেখো এই যে এটা দেওয়া আছে, তার মানে 5640 অ্যাঙ্গস্ট্রমে আছে, তাহলে 10⁻10 করতে হবে, মিটারে আনলাম। আর পথ পার্থক্য কত দেওয়া আছে ভাইয়া, 14.1, মানে 14ই ধরে নিব আমরা, আর এখানে 10⁻8 আছে, 10⁻8। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা এটাকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, আচ্ছা, সো এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, চলো এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করে দেবো। এখন এটাকে ক্যালকুলেশন করে দেবো। এটাকে ক্যালকুলেশন করলে দেখবা যে দেখো এটা মোটামুটি তোমাদের হচ্ছে কি আছে এখানে, আমরা দেখো 1410, তাহলে 1410 দাঁড়াও, এইখানে সহজেই ক্যালকুলেশন করা যাবে। সো এইটা 5640-কে যদি আমরা ভাগ করে দেই, এই তো সাবাস, দেখো এটা করা যাবে। দেখো এখন একটু দেখো অপশনগুলোর দিকে তাকাও, যে ভাই পাইকে কাটাকাটি করা লাগবে না, আমরা কাকে কাটাকাটি, পাই প্রত্যেকটা অপশনে আছে, পাই 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 প্রত্যেকটা অপশন আছে, তাহলে পাই রাখাই দেবো, এটা নিয়ে ঝামেলা নাই। ওকে, এখন আপনাকে এই পাওয়ারগুলো হটাইতে হবে, তাই না, পাওয়ার ফিনিশ, কারণ ওখানে দেখো 10⁻ সামথিং কিচ্ছু নাই, তাহলে 10-এর পাওয়ারটা হটাই দিতে হবে। তাহলে দেখো এইখানে যেহেতু 10-এর পাওয়ার 10 আছে, -10, তাহলে আমাকে এই সংখ্যা থেকে এইখানে 8 থেকে 10 বানাইতে হবে। তাহলে 8 থেকে 10 বানাবো কেমনে ভাইয়া, ছোট মানকে যদি বড় করে দিই, দেখো এই 14.1-কে 10⁻8, এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারবো যে ভাই ছোট মানকে বড় করে দিলাম, কয় ঘর, 2 ঘর, তাহলে 10। দেখো এই এক ঘরে দশমিক তুলে দিছি, আরও একটা শূন্য নিছি, 2 ঘর দশমিক 2 ঘর বড় করে দিছি, তাহলে 14.1 ছিল, এখন আমি 1410 করে দিছি। তাহলে এইটাকে আমরা কি লিখতে হবে, 2 ঘর আরও ছোট করতে হবে, তাহলে 10⁻10 লিখতে পারবো। ওকে, এই সংখ্যাটাকে আমরা এইভাবে চাইলে কনভার্ট করে নিতে পারবো। সবসময় মনে রাখবা এই মানটা ছোট ছিল না, তুমি বড় করছো, তাহলে পাওয়ার কমাই দিতে হবে, কয় ঘর বড় করছো সেই কয় ঘর কমাই দিবা, তাহলে একটার অপরটার বিপরীত। ছোট মানকে বড় করলে পাওয়ার কমাই দিতে হয়, মানে ইনভার্স করতে হয়, আর বড় মানকে ছোট করলে পাওয়ার বাড়াই দিতে হয়, অর্থাৎ পাওয়ার বাড়াইতে হবে, মানে পজিটিভ পাওয়ার আসবে। ওকে, আচ্ছা তাহলে আমাদের এখন এই সংখ্যাটাকে আমরা কেটে দিয়ে আমরা এটা লিখি, যে ভাইয়া কি লিখতে পারবো, যে ভাইয়া 1410 × 10⁻10, তাহলে 10⁻10 আর 10⁻10 আগে থেকে কাটো, এই 1410 দিয়ে তুমি যদি এই 5640-কে কাটো, তাহলে 4 বার যাবে, তাহলে এই যে 2 2 4, তার মানে আমাদের π/2 আসতেছে। তো ফ্যান্টাস্টিকভাবে দেখো ক্যালকুলেশনটা একটু হাতে ক্যালকুলেশনটা একটু জটিল ছিল, ধরতে পারলে খুব সহজেই করতে পারবো। এরকম যখন থাকবে যে ভাই 10-এর পাওয়ার আকারে কোনো কিছু নাই, তোমাকে আগেই খেয়াল রাখতে হবে যে সবার আগে আমাকে 10-এর পাওয়ার মিল দেখে কাটাকাটি করতে হবে, তারপরে দেখবা যে এইখানে যে সংখ্যাটা পাইলাম এই সংখ্যাটার সাথে কয়বার গুণ যাচ্ছে। তুমি অপশনের দিকে তাকাও, যে ভাইয়া পাই যেহেতু রাখছে, তার মানে একটাতে আছে নিচে 2, একটাতে আছে নিচে 2, তার মানে আমাদের নিচে 2 করতে গেলে উপরে যেহেতু 2 আছে, তাহলে অবশ্যই 4 বার যাবে। সো তুমি এইভাবে তোমাকে মাথায় থিঙ্ক লেভেলটা করতে হবে, যে থিঙ্কিং করতে হবে যে আমরা কয়বার ভাগ দিব, আমরা কত দ্বারা ভাগ দিব। তাহলে এখানে যদি 2 আছে, আবার উপরে 2 আছে, তাহলে 2 আর 2 কাটা গেলে তো কিছুই থাকবে না। তাহলে আলটিমেটলি হয় তুমি 2 দিয়ে একবার ট্রাই করবা যে 1410 × 2 কত আসতেছে, অথবা তুমি 4 দিয়ে ট্রাই করবা, তাহলে দেখবা যে 4 দিয়ে মিলে গেছে। বুঝতে পারছো সবাই কি বুঝতে পারছো ভাইয়া? আমাকে একটু বলো দেখি, সবার কি ক্লিয়ার কিনা প্রশ্নটা? দেখো প্রশ্নটা অনেক সহজ, কিন্তু হাতে ক্যালকুলেশনটা একটু ভিন্ন রকম ছিল, খুব একটা কঠিন না। স্যার পিডিএফ কি পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই পিডিএফ পাওয়া যাবে, ঠিক আছে। ক্লাস শেষে আমি তোমাদেরকে সবাইকে দাগানো স্লাইডের পিডিএফ দিয়ে দিই। পিডিএফ পাওয়ার জন্য
পেজে নক করতে পারো, অথবা ভাইয়ার ফেসবুক প্রোফাইল এমডি মনিরুজ্জামান মুন্না, সেখানে নক করলেও পেয়ে যাবা। ওকে, সবাইকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, সবাইকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো ভাইয়া? সবাই একটু বলো। খুব সুন্দর একটা প্রশ্ন ছিল কিন্তু। সো চলো আমরা নেক্সটে যাব। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া দুটি সমান্তরাল চিরের ব্যবধান, দুটি সমান্তরাল চিরের ব্যবধান দেওয়া আছে কত, 0.01 মিলিমিটার। একে 590 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলো দ্বারা আলোকিত করলে 0.2 মিটার দূরত্বে অবস্থিত আমাদের ডোরার প্রস্থ কত? এই ডোরার প্রস্থ বের করতে বলছে, ডোরার প্রস্থ বের করতে বলছে বাবা। ডোরার প্রস্থ নির্ণয় সূত্র কি? যে এক্স ইকুয়াল টু, ডোরার প্রস্থ নির্ণয় সূত্র কি? এক্স ইকুয়াল টু ডি ল্যামডা ডিভাইডেড বাই 2a, তাই না? ডি ল্যামডা ডিভাইডেড বাই 2a একটু আগেই শিখাইছি। তাহলে দেখো ডির মান কত, আমাদের চির থেকে পর্দার দূরত্ব কত, অ্যাটমের দূরে পর্দা অবস্থিত পর্দা, দ্যাট মিনস 0.2। ল্যামডার মান কত রে? 590 ইন্টু ন্যানোমিটার 10⁻৯ ডিভাইডেড বাই 2 ইন্টু এ। চিরের ব্যবধান কত ভাইয়া? দেখো 0.01 মিলিমিটার, দ্যাট মিনস 10⁻3। ওকে, আচ্ছা তাহলে সবগুলা আমরা মিটারে কনভার্ট করছি, সবগুলা মিলিমিটারে আছে, প্যারা নাই, যেহেতু একটা ন্যানোমিটার আছে একটা মিলিমিটার আছে। সো আমরা সবাই আগে এসআই ফরম্যাটে নিয়ে মিটারে আনি, তারপরে মিটার থেকে আমরা মিলিমিটারে নিয়ে যাইতে পারবো, প্যারা নাই। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন আমরা এটাকে কাটাকাটি করব। তাহলে দেখো এখানে 2 ঘর যদি আমরা তুলি তাহলে আমাদের 100 দ্বারা ভাগ হচ্ছে, 100 দ্বারা ভাগ হলে আবার এখানে 10⁻5 -5 করে দিলাম। ওকে, তাহলে এখানে 1 হয়ে গেল। আচ্ছা তারপরে আসো এইখানে যদি আমরা 1 ঘর তুলে দেই তাহলে এখানে 9-এর জায়গায় 10⁻10 করে দিলাম। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন এই 2 আর এই 2 কাটাকাটি চলে যাচ্ছে, এই 10⁻5টা উপরে যায় প্লাস 5 হয়ে যাবে। তাহলে এই সকল কাটাকাটি করলে 10⁻5 থাকতেছে শুধুমাত্র। আর এখানে কি থাকতেছে ভাইয়া? যে 590 এত, এটা কত মিটারে থাকতেছে, এত কত মিটারে থাকতেছে। এখন মিলিমিটারে আনতে কি করতে হবে? দেখো 9-এর ঘরে একটাই অপশন আছে, তোমাকে আর কাহিনী করতেই হবে না। 9-এর ঘরে একটাই আছে, তাহলে সি নাম্বারটা চোখ বন্ধ করে তুমি দাগাই দিতে পারো। 9-এর ঘরে একটাই আছে, সি নাম্বারটা তুমি চোখ বন্ধ করে দাগাই দিতে পারো, চোখ বন্ধ করে দাগাই দিতে পারো, সি নাম্বার একটাই আছে। ঠিক আছে, তাহলে 9 পয়েন্ট, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথাও ভুল করলাম নাকি? কোথাও কি ভুল হয়েছে? ও সরি, 5.9 পয়েন্ট কেন রে বাবা, সরি 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 সরি। তাহলে 5-এর ঘরে তো আসে রে, তাহলে 5.9, ওই যে আলটিমেটলি 5.9 আসবে, তাহলে 5.9, সরি এই যে আমাদের তো এখানে 5.9, আমি 9টাকে আগে মনে করছি, দুঃখিত। তাহলে দেখো 5.9, তাহলে 5.9, 5.5 হবে না, 5.7 হবে না, এটা তো 9 আরও হবে না, তাহলে বি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। ওকে, বি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। সবাই কি বুঝছেন? বি নাম্বারটা আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার আসতেছে। বি নাম্বারটা কি আসতেছে ভাইয়া? সঠিক উত্তর আসতেছে। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় পর্দার কোন বিন্দুর উজ্জ্বলতার জন্য শর্ত, মানে উজ্জ্বল বিন্দু গঠনের জন্য শর্ত কি? উজ্জ্বল বিন্দু গঠনের জন্য শর্ত হচ্ছে জোর গুণিতক হইতে হয়, জোর গুণিতক, দ্যাট মিনস এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। ঠিক আছে, এন ল্যামডা। তাহলে দেখো তো এটার সাথে কোনটা মিলতেছে? এ সাইন থিটা ইন্টু এন ল্যামডা। দেখো এরকম কোনো ফরম্যাট নাই, বাট স্যারেরা এখানে একটু চালাকি করছে। দেখো সি নাম্বার অপশন দেখো, যে ভাই এ সাইন থিটা ইকুয়াল টু 2n ল্যামডা ডিভাইডেড বাই 2। ভাই এই 2 আর এই 2 যদি কাইটা দাও তাহলে এ সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডাই হচ্ছে। দেখছো, তোমাকে একটু ভেবাচাকা করার ফেলানোর জন্য একই সংখ্যা দ্বারা উপরেও গুণ আছে, একই সংখ্যা দ্বারা নিচেও গুণ আছে। দেখছো, কারণ এই 2 কাটা গেলে তো এই n ল্যামডাই থাকতেছে ঘুরে উল্টে। সো তোমরা যদি হঠাৎ করে দেখে আল্লাহ কিরে এখানে তো n ল্যামডা হওয়ার কথা, এখানে সংখ্যা আছে কেন, ডিভাইডেড বাই ফরম্যাট কই আসলো? সো এগুলো দেখে হতাশ হওয়া যাবে না, বা আলটিমেটলি কি করা যাবে না, ঘাবড়ানো যাবে না। তুমি অপশনগুলো একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, সবাই বুঝছো ভাইয়া? সবাই বুঝছো? আমাকে একটু বলো, সবাই বুঝছো? হ্যাঁ রুকাইয়া, হ্যাঁ আমি দেখতে ভুল করছিলাম। ওকে, তাহলে চলো, এটা থিওরি টাইপ প্রশ্ন এবং এই শর্ত খুবই আসে, মাথায় রাখবা। নেক্সটে আসি আমরা, যে ভাইয়া 1.5 মিটার দূরে অবস্থিত পর্দার পরস্পর এত সেন্টিমিটার 0.03 সেন্টিমিটার দূরে ডোরা তৈরি হলো, কেন্দ্রীয় চরম থেকে 1 সেন্টিমিটার দূরে চতুর্থ উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো চতুর্থ উজ্জ্বল ডোরা, চতুর্থ উজ্জ্বল ডোরা, কেন্দ্রীয় থেকে চতুর্থ উজ্জ্বল ডোরা। ভাই একটু আগেই তোমাদেরকে উজ্জ্বল ডোরার জন্য, একটু আগেই তোমাদেরকে উজ্জ্বল ডোরার জন্য সূত্র শিখাইছি না, যে একটু আগেই আমাদের উজ্জ্বলের ক্ষেত্রে y4 ইকুয়াল টু কি n d ল্যামডা ডিভাইডেড বাই
আমাদের এ, আর অন্ধকারের জন্য কি ছিল যে 2n + 1 d ল্যামডা ডিভাইডেড বাই 2a। দুইটা সূত্র খুব মনে রাখতে হবে, ওকে, যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এততম অন্ধকার অথবা এততম উজ্জ্বলের জন্য সরণটা কত হবে। তাহলে দেখো এখন আমাদের এখান থেকে নর্মালি ল্যামডার মান বের করতে হবে তোমাকে, কারণ তোমাকে বের করতে বলছে ভাই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ওকে। আচ্ছা, তাহলে চলো ল্যামডা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো যে ভাইয়া y আমাদের 4 × a ডিভাইডেড বাই n আর d। তাহলে y n এর 4 এর মান কত দেখো, আমাদের কেন্দ্রীয় চরম হতে থেকে 1 সেন্টিমিটার দূরে, দ্যাট মিনস 1 দেওয়া আছে কত 1 সেন্টিমিটার। তাহলে y n আমাদের y4 এর মান কত 1 সেন্টিমিটার, তার মানে 1 × 10⁻²। এর মান কত দেখো, আমাদের 1.5 মিটার দূরে পর্দা, তার মানে চিরের দূরত্ব হচ্ছে এত, এত থেকে, তার মানে 0.03 সেন্টিমিটার, দ্যাট মিনস 10⁻3, এই 10⁻2 ডিভাইডেড বাই n। n এর মান কত ভাইয়া চতুর্থ, d এর মান কত এই যে কত মিটার দূরে 1.5 মিটার দূরে, ওকে। আচ্ছা, তাহলে দেখো এইখান থেকে একটা ঘর দশমিক তুলে দিলাম, তাহলে কি হবে আমাদের 10⁻1 লিখতে পারি আমরা। তারপরে এইখান থেকে 2 ঘর দশমিক তুলে দিলাম, 2 ঘর দশমিক তুলে দিলাম, তাহলে কি হবে ভাগ হবে, তার মানে এইখানে আমাদের 4 বানাই দিলাম, একই কথা, ওকে। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা এইখান থেকে কি করব ভাইয়া, যে কাটাকাটি করে ফেলবো। তাহলে এইখানে 2 আছে, এইখানে আমাদের 4 আছে, তাহলে ইন টোটাল এই দুইটাকে কেটে দিয়ে আমরা লিখতে পারি যে ভাই উপরে আমাদের 10⁻6 আছে, আর নিচে কি আছে ভাই 10⁻1, তাহলে উপরে এটাকে পার করে দাও, তাহলে +1, তাহলে এখানে -5 হয়ে গেল, ওকে। আচ্ছা, তারপরে 3 × 5 = 15, এই যে 5, তাহলে 4 × 5 আবার 20, এই যে 4 আর 5 20, তাহলে 20। এই 20কে আমি লিখতে পারবো না যে ভাইয়া 2 × 10, তাহলে এই 10 এর পাওয়ার কত 1, এটা যদি উপরে নিয়ে যাও তাহলে -1, তার মানে আবারও -6 হয়ে গেল, উপরে -6 আছে কিন্তু, আর এখানে শুধু 2 পড়ে আছে, ঠিক আছে, শুধু 2 পড়ে আছে, তার মানে হাফ ইন্টু 10⁻ কত 6, তাহলে হাফ ইকুয়াল টু কত ভাই, তাহলে 0 5 × 2 = 10, 0.5 10⁻6, তার মানে আমাদের কত আসতেছে ভাইয়া 5 × 10⁻7 লিখতে পারতেছি আমরা, বাট এখানে দেখো অ্যাঙ্গস্ট্রম এককে আছে, তাহলে 10⁻7 থেকে আমাকে 10 যাইতে হবে, তার মানে আমাদেরকে এইখানে 1 ঘর 2 ঘর বাড়াইলাম, 3 ঘর বাড়াইলাম, তাহলে আমাকে এইখানে আরও 3 ঘর ছোট করব, তাহলে 7 থেকে 10 হয়ে গেল। তাহলে 10⁻10 অ্যাঙ্গস্ট্রম থেকে আমরা 1 মিটার = 10⁻10 অ্যাঙ্গস্ট্রম, 1 অ্যাঙ্গস্ট্রম = 10⁻10 মিটার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি 5000 অ্যাঙ্গস্ট্রম। দেখছো, এই আজকের ক্লাসে হাতে ক্যালকুলেশনগুলো একটু ভালো মতো খেয়াল রাখো ভাই, ঠিক আছে, হাতে ক্যালকুলেশন কীভাবে করতেছি। তাহলে 5000 কোথায়, এই তো সি নাম্বারটা রাইট অ্যান্সার। আজকের ক্লাসটায় হাতে ক্যালকুলেশনগুলো একটু খেয়াল রাখতে হবে, ওকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডোরা থেকে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই হাতে ক্যালকুলেশনে তোমাকে একটু এক্সপার্ট হইতে হবে, দ্রুত করতে হবে, যে ভাই কীভাবে করতেছি প্রসেসগুলো একটু খেয়াল রাখবা, ওকে। যে আমি কীভাবে দেখো সবসময় আমি কিন্তু দশমিক মানগুলো উঠাই দিয়ে 10-এর পাওয়ারে নিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে হাতে ক্যালকুলেশনের ট্রিক্স। তোমাকে দশমিক মান তুলাই দিতে হবে, দশমিক মানকে সিম্পল মানে আনতে হবে, এবং সিম্পল মান আনতে গেলে তোমাকে ওই জিনিসটা 10-এর পাওয়ারে রূপান্তর করে ফেলতে হবে। সবাই বুঝছো, সবাই বুঝছো ভাইয়া, বলো সবাই বুঝছো? খুব সুন্দর একটা কোশ্চেন ছিল কিন্তু, ওকে। নেক্সটে আসি, চলো দেখো নেক্সটে কি বলছে, যে ভাই পয়েন্টিং ভেক্টর খুবই মারাত্মক ইম্পর্টেন্ট, পয়েন্টিং ভেক্টর মনে রাখবা Wm⁻²। আবার এটা যেহেতু ওয়ার্ড, দ্যাট মিনস আমরা কি জানি যে ভাই P = W/T, দ্যাট মিনস আমাদের হচ্ছে W = PT, আমরা তাহলে জুল সেকেন্ড মিটার ইনভার্স 2 লিখতে পারবো। এই জুল সেকেন্ড ইনভার্স 1, ও সরি, দেখো এটাকে আমরা এভাবেও লিখতে পারবো, এটাকে চাইলে আমরা এটাকেও লিখতে পারবো। দেখো এই যে আমরা যেহেতু W আছে, তাহলে W = আমরা কি লিখতে পারবো, দেখো এই যে, তাহলে এইখান থেকে আমরা ক্ষমতার একক যেহেতু ওয়াট, তাহলে আমরা ওয়াট কই থেকে পাই, এই যে জুল সেকেন্ড, তাহলে এই ওয়াটের পরিবর্তে জুল সেকেন্ড ইনভার্স 1 লিখতে পারবো, তাহলে এখানে ওয়াটের পরিবর্তে জুল সেকেন্ড ইনভার্স 1 M⁻², এটাও লিখতে পারবা, ওকে। তাহলে কোথায় বি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। এই এককটা পয়েন্টিং ভেক্টরের একক মারাত্মক ইম্পর্টেন্ট, পয়েন্টিং ভেক্টরের একক এবং পয়েন্টিং ভেক্টরের সূত্রটাও খুব গুরুত্বপূর্ণ। পয়েন্টিং ভেক্টরের সূত্র কী রে, যে ভাইয়া আমরা S ভেক্টর = 1/μ
ই ক্রস বি, অথবা তুমি চাইলে লিখতে পারবা যে ভাইয়া আমাদের ই ক্রস এইচ। সো এই দুইটা সূত্র মনে রাখবা, কারণ এইচ ইকুয়াল টু আবার লেখা যায় যে ভাইয়া বি ভেক্টর ডিভাইডেড বাই নিউ। ওকে, সো এই দুইটা সূত্র পয়েন্টিং ভেক্টরের সূত্র এবং পয়েন্টিং ভেক্টরের একক পরীক্ষায় আসার জন্য, রাজশাহীতে আসার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। রাজশাহীতে আসার জন্য ভাইয়া মারাত্মক 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 ইম্পর্টেন্ট। সবাই বুঝছো? সবাই কি বুঝছো? আমাকে একটু বলো দেখি, সবাই কি বুঝছো? খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল। ওকে, নেক্সটে যাই তাহলে আমরা। দেখো যে একটি ফোটনের শক্তি 6 ইলেকট্রন ভোল্ট হলে ভরবেগ কত? তাহলে শক্তি দেওয়া আছে, ভরবেগ বের করতে বলছে তোমাকে। শক্তি দেওয়া আছে, ভরবেগ বের করতে বলছে। তাহলে দেখো ভরবেগের সূত্র কি, যে ভাইয়া আমরা এখান থেকে শক্তি দেওয়া আছে, ভরবেগ বের করতে বলছে, তাই না? তাহলে দেখো আমরা একটা সূত্র জানি না ভাইয়া, যে আলোর বেগের সাথে ভরবেগ ইকুয়াল টু কি লিখতে পারবো? পি ইকুয়াল টু ই ডিভাইডেড বাই সি লিখতে পারবো, যেহেতু শক্তি দেওয়া আছে আমাদের। তাহলে এই সূত্রটা, ভরবেগের সূত্রটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, ভরবেগের সূত্রটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। তাহলে চলো এখন এইখান থেকে আমরা কি করব ভাইয়া, এইখান থেকে নর্মালি আমরা চলো এইখান থেকে আমরা তাহলে শক্তির মান বসাই দিই। তাহলে শক্তির মান কত? 6 ইলেকট্রন ভোল্ট, বাট ওইখানে সবগুলোই দেখো ইলেকট্রন ভোল্টকে জুলে নিয়ে যেতে হবে। তাহলে 1.6 ইন্টু 10 ইনভার্স 19, একক কনভার্সন খেয়াল রাখতে হবে। সির মান কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে 3 দুগুণ 6 পাওয়ার 8, উপরে গেলে -8 হয়ে যাবে। ওকে, তার মানে 19 আর 8 27 হয়ে যাবে। তাহলে 10 ইনভার্স এখানে 32, তার মানে 3.2 ইন্টু 10 ইনভার্স 28 না 27, তাহলে 20 আর 7, হ্যাঁ 27। তাহলে 3.2 ইন্টু 10 ইনভার্স 27 কোথায় আছে? 3.2, এই যে 2.3 না, দেখে শুনে দাগাইতে হবে। সি নাম্বারটা রাইট অ্যান্সার 3.2, কারণ 16 দুগুণ 32, এক ঘর আগে দশমিক ছিল, এই জন্য 3.2। এই জন্য কি ভাইয়া? 3.2। সো তোমাকে হাতে ক্যালকুলেশন ভাইয়া কেয়ারফুল থাকতে হবে, হাতে ক্যালকুলেশন কেয়ারফুল থাকতে হবে। ওকে, নেক্সটে আসো। দেখো কি বলতেছে, যে ভাইয়া স্থির অবস্থায় একটি বস্তুর ভর m0 c/√2 বেগে চলমান অবস্থায় কণাটির গতিশক্তি কত হবে? এইটা একটা ভাইটাল কোশ্চেন। দেখো এটার একটা স্পেশাল শর্টকাট আমি তোমাকে শিখাই দিচ্ছি। যদি কখনো প্রশ্নে দেখো যে ভাইয়া c/√2 বেগে চলমান কোনো বস্তুর দুইটা জিনিস নর্মালি বের করতে বলে, এক নম্বরে হচ্ছে গতিশক্তি আর 2 নম্বরে হচ্ছে ভরবেগ তোমাকে বের করতে বলতে পারে। সো এই দুইটা একদম ডিরেক্ট মুখস্থ তুমি চাইলে বসাইতে পারবা, এবং কিভাবে মনে রাখবা বা মুখস্থ রাখবা এটারও একটা ট্রিক্স তোমাকে বলে দিচ্ছি। দেখো নর্মালি আমরা গতিশক্তির সূত্র কি জানি ভাইয়া? হাফ mv²। ভরবেগের সূত্র কি জানি ভাইয়া? যে mv, তাই না? p ইকুয়াল টু mv। তাহলে দেখো এটাকে আমি চাইলে 0.5 mv² লিখতে পারবো, আর এটা mv থাকলো। তাহলে দেখো আধুনিক পদার্থবিজ্ঞানে আমরা কি ভর বৃদ্ধি, তাহলে এমটা হয়ে যাবে আমাদের m0, আর এই ভিটা হয়ে যাবে, এই ভিটা হয়ে যাবে, এই ভিটা হয়ে যাবে সি, আলোর বেগের সাথে কনভার্ট করে ফেলবো। তার মানে দেখো 0.5 m0 c², মিল রেখে রেখে আমি যাচ্ছি, আর এখানে m0 ভিটা সি হয়ে গেল। তাহলে এখানে 0.5 হালকা একটু কম হবে, 0.41, 0.4, তাহলে 0.5 এর জায়গায় আমি একটু হালকা কমাই দেবো, 0.4 m0 c²। তাহলে দেখো আমরা গতিশক্তির এই বেসিক সূত্রটাকেই কিন্তু ফরমেশন সাজাতে 0.4 m0 c², আর এখানে ভরবেগের ফরমেশন করে আমরা m0 c পাইছি। তাহলে দেখো এটার ডিরেক্ট মনে রাখবা, কিন্তু শর্ত হচ্ছে কি? শর্ত হচ্ছে তোমার বেগটা এইটা থাকতে হবে, v ইকুয়াল টু c/√2। আর ম্যাক্সিমাম বারবার এই প্রশ্নটা রিপিট হয়, বেগের মান এটাই থাকে, c/√2, c/√2। আর যদি বেগের মান চেঞ্জ থাকে তাহলে তুমি কিভাবে সূত্র দিয়ে করবা? আমরা তো জানি p ইকুয়াল টু mv। তাহলে দেখো এখন v এর মান দেওয়া আছে, m এর মান m0 ডিভাইডেড বাই √1 - v² ডিভাইডেড বাই c², আর এখানে v এর মান তো দেওয়া আছে, তবে সূত্র অ্যাপ্লাই করে ফেলবা যদি v এর মান না থাকে। বাট আমি শিওর 90% ক্ষেত্রে এই ম্যাথটা c এর মান এটাই থাকে, যে ভাই আমাদের v ইকুয়াল টু c ডিভাইডেড বাই √2। তাহলে আমরা গতিশক্তি কত পাবো? যে ভাই 0.5 m c² থেকে আলটিমেটলি একটু কম, 0.4 m0 c²। আর ভরবেগটা মনে রাখবা m0 c, এই ভরবেগও আসে, অনেকবার ভরবেগ আসছে, অনেকবার গতিশক্তি আসছে। তাহলে আমাদের কি বলছে যে ভাই কণাটির গতিশক্তি কত হবে? তাহলে 0.4 কোথায়? এই যে আমাদের একদম লাস্টেরটা ডি নাম্বার, এখানে একটু টাইপিং মিস্টেক করছে, বি লিখে ফেলছে, এটা ডি। ওকে, তাহলে আমাদের কি হবে ভাইয়া? আমাদের 14 নাম্বারটা ডি। তাহলে দেখো আমি একদম সহজে
খুব সুন্দরভাবে কিভাবে মনে রাখবা, যে ভাইয়া যদি বলা থাকে যে ভাইয়া বেগের মান c/√2, গতিশক্তি বললে ডিরেক্ট মুখস্থ 0.41 ইন m0 c²। যদি ভরবেগ থাকে তাহলে শুধু p = mv, তাহলে m0 v, আর গতিশক্তি হাফ mv² এর সঙ্গে তুলনা করে 0.41 m0 c², শেষ। ওকে, আর যদি বেগের মান চেঞ্জ থাকে তখন আমরা এই যে বেসিক সূত্র তো দেখাই দিলাম, বাট এইটা কখনো তেমন একটা পাওয়া যায় না। তোমাদের 95% ক্ষেত্রে বা 90% ক্ষেত্রে বেগের মান c/√2 থাকবে। নেক্সটে আসো। সো এটাও অনেক সুন্দর একটা ভাইটাল কোশ্চেন, যে ভাইয়া 25 বছর বয়সী এক মহাশূন্যচারী মহাকাশ যানে 1.8 × 10⁻8 ms⁻1 দ্রুতিতে চলে পৃথিবীর হিসাবে 30 বছর পর ফিরে এলেন, তার বর্তমান বয়স কত হবে? কাল দীর্ঘায়ন, আইনস্টাইনের আপেক্ষিকতা কনসেপ্ট থেকে আসছে। ওকে, তাহলে কাল দীর্ঘায়ন, তাহলে দেখো আমরা টি ইকুয়াল টু কি জানি ভাইয়া, সূত্র T0√1 - v² c²। ওকে, তাহলে এখন তোমাকে এই T0 এর মান বের করতে বলছে, পৃথিবীর সাপেক্ষে আমরা বয়স বের করবো যেহেতু, তাহলে টি, এই যে পৃথিবীর সাপেক্ষে বয়স দেওয়া আছে কত ভাইয়া, পৃথিবীর সাপেক্ষে বয়স কিন্তু দেওয়াই আছে 30 বছর পর সে ফিরে আসছে। ওকে, তাহলে টি, আর এখানে √1 - v² c²। এখন তোমরা অনেকে আমার কাছে ক্যালকুলেট করতে পারো যে ভাই রুটের ক্যালকুলেশন, হাতে ক্যালকুলেশন কিভাবে করব, এটা তো অনেক ঝামেলা। এটা কোনো ঝামেলাই না, দেখো তোমাকে একটা ম্যাজিক ট্রিক শেখাচ্ছি। যদি কখনো পরীক্ষার প্রশ্নে বেগের মান 0.6c অথবা এই সির মান কত 3 × 10⁸, তাহলে 318, 1.8 × 10⁸, এই 0.6c যা কথা 1.8 × 10⁸ একই কথা ms⁻1। ওকে, যদি কখনো দেখো 0.6c অথবা 1.8 × 10⁸, তুমি ডিরেক্ট এই √, এই পুরো ক্যালকুলেশনটা 1 - v² c², এই পুরো অংশের মানটা মুখস্থ বসাই দিবা 0.8। আবার তুমি যদি দেখো যে বেগের মান পরীক্ষার প্রশ্নে v = 0.8c অথবা তোমাকে দেওয়া আছে 3 × 24, দ্যাট মানে 2.4 × 10⁸ ms⁻1 একই কথা, তখন তোমাকে এই পুরো অংশের মানটা তুমি বসাই দিবা মুখস্থ 0.6। দেখো মনে রাখা খুবই ইজি, 0.6c থাকলে 0.8 একে অপরের বিপরীত, আবার 0.8c থাকলে 0.6। তাহলে দেখো এখন আমার প্রশ্নে কি দেওয়া আছে 1.8 × 10⁸, এটা মানেই হচ্ছে 0.6c, একই কথা। আর 0.6c থাকলে পুরো অনুপাতটার মান 0.8 বসাই দেবো, তাহলে এই পুরো অনুপাতটার মান কত 0.8। এটা হচ্ছে মহা গুরুত্বপূর্ণ টেকনিক। ওকে, তাহলে দেখেন এখানে পৃথিবীর সাপেক্ষে 30 বছর পর ফিরে আসছে, দ্যাট মিনস এখানে 0.8, তাহলে দশমিক তুলে দাও, এই শূন্য কাটা দাও, তাহলে 3 × 24। এটা কি তার রিয়েল বয়স? না, বর্তমান বয়স। এই যে 25 বছর বয়স আছে, তো 25 বছরে কাটায়া তারপরে মহাকাশে গেছে, তার মানে এইটার সাথে যোগ হবে, তাহলে বর্তমান বয়স 25 + 24, দ্যাট মিনস 49 বছর। তাহলে 49 কোথায় আছে বাবা? এ নাম্বারটাই রাইট অ্যান্সার। বুঝছো? এইটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কি ভাইয়া? মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সবাই বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন, সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়ারা? সবাই কি বুঝতে পেরেছেন? মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মাথায় রাখতে হবে। ওকে, দেখো আমি একদম স্পেশাল টেকনিক দিয়ে তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝাই দিছি। ওকে, নেক্সটে আসো। দেখো নেক্সটে কি বলছে, যে ভাইয়া রেডিয়ামের অর্ধায়ু দেওয়া আছে 1620 বছর, কত বছর তেজস্ক্রিয় নিঃসারণের পর 1/4 অবশিষ্ট থাকবে? কত বছর? দ্যাট মিনস আমাদের টির মান বের করতে বলছে। দেখো যেহেতু অর্ধায়ু টি হাফ দেওয়া আছে, অর্ধায়ু যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা টি1/2 = লিখতে পারবো শর্টকাট সূত্র কি T/n। এই সূত্র কখন হয়? যদি টি সময় পর কোনো পরমাণু 1/2/n অংশ অবশিষ্ট থাকে, তাহলে আমরা টি1/2 = T/n। এটা স্পেশাল সূত্র, একটা স্পেশাল শর্টকাট সূত্র, এটা আমরা জানি। তাহলে এখন তোমাকে এই যে কত বছর পর টির মান বের করতে হবে, তাহলে টি = কত? টি1/2 × n, তাহলে টি1/2 এর মান কত? যে ভাইয়া 1620। n এর মান কত? দেখো 1/4, দ্যাট মিনস আমরা এইভাবে লিখতে পারি 1/4, আর 1/4 কে 1/2² লেখা যায়, তাহলে n এর মান কত? 2। n এর মান হচ্ছে 2, তাহলে 2 দ্বারা গুণ করে দাও, 0 4 6 × 12 2 হাতে 1 2 2 আর 3, তার মানে আমাদের 3240 কোথায়? এত বছর সময় লাগবে, 3240। দ্যাট মিনস সি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, দ্যাট মিনস কি ভাইয়া? আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার। দ্যাট মিনস কি ভাইয়া? আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার। খুবই সুন্দর একটা প্রশ্ন।
আমরা খুব সহজেই স্পেশাল টেকনিকটা দিয়ে স্পেশাল সূত্র দিয়ে সমাধান করতে পারবো। ওকে, মাথায় রাখবা যে ভাইয়া টি সময় পর কোনো পরমাণু যদি 1/2n অংশ অবশিষ্ট থাকে তাহলে অর্ধায়ুর সূত্র হচ্ছে T½ = T/n। ওকে, সো এইখান থেকে T½ বের করতে বলতে পারবো, সময়ও বের করতে বলতে পারে। ওকে, নেক্সটে আসো, যে কোনো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবকের মান 0.231 × 10⁻³ ইয়ার ইনভার্স 1 হলে অর্ধজীবন কত? ভাই এটা একদম বেসিক সূত্রে, এটা একদম বেসিক সূত্র। আমরা কি T½ = কি জানি ভাইয়া, যে ভাইয়া 0.693 অর্থাৎ ln2 / ল্যামডা। তাহলে এখানে মান বসাই দাও যে ভাইয়া 0.693 / ল্যামডার মান কত? ক্ষয় ধ্রুবক। এটা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য না, কিন্তু এটা কিন্তু ল্যামডা, ক্ষয় ধ্রুবক। দ্যাট মিনস আমাদের কত? 0.231 × 10⁻³ তাহলে দেখো ভাইয়া, তাহলে আমরা কি করব, এই 10⁻³ উপরে তুলে দিলে কি হবে? 10⁻³ তাহলে 10⁻³ অপশন কয়টা আছে দেখো, ক্যালকুলেশন মাথা বেশি গরম করার দরকার নেই, অটোমেটিক তোমার বনে যাবে। 10⁻³ ভুলে দাগানো যাবে না, এটা 10⁻³ হয়েছে আমার, কারণ ইনভার্স 3 কে আমি উপরে উল্টাই দিছি। তারপরে 10⁻4 না, 10⁻5 না, তুমি সহজেই বি নাম্বার দাগাই দিতে পারো ক্যালকুলেশন ছাড়া। আর যদি মনে করো যে না ভাই আমি ক্যালকুলেশন মিলাবো, দেখো মিলাই দিচ্ছি। এইটাকে তুমি 2 ঘর পরে দশমিক বসাই দাও, তাহলে 100 দ্বারা গুণ করতে হবে নিচে। এইটাকেও তুমি না 2 ঘর দশমিক দ্বারা নিচে নামাই দাও, তাহলে 100 উপর নিচের কাটাকাটি চলে গেলো, তোমাকে লেখার দরকার নাই। তুমি এটারও 2 ঘর পিছাইছো, এটারও 2 ঘর পিছাইছো, তাহলে এখন উপরে হচ্ছে 59, মানে তুমি হচ্ছে 69 মানে 70 ধরে নাও, আর এখানে হচ্ছে 23। তার মানে আলটিমেটলি দেখো কয়বার যাচ্ছে, 20 যদি আমরা ধরি, 20, 40, 60, তার মানে আমাদের আলটিমেটলি 23 যেহেতু আছে আর এখানে যেহেতু 69 আছে, তার মানে 4 যাবে না, 3-এর কাছাকাছি। তাহলে 3-এর কাছাকাছি সবগুলাই 3ই আছে, তাহলে 3-এর কাছাকাছি থাকবে। আর পাওয়ারটা এই যে ইনভার্সটা যেহেতু উপরে উঠছে তাহলে পজিটিভ হবে, তাহলে +3 একটা অপশনেই আছে, আর বাকি সবাই ইনভার্স। তাহলে আমাদের চোখ বন্ধ করে একুরেট ক্যালকুলেশন আনার দরকার নাই যে ভাই তোমাকে আয়না দেখাইতে হবে না, তুমি আসলে অ্যাপ্রক্সিমেটলি হিসাব করে স্মার্টলি ক্যালকুলেশন করবা। একুরেট এখানে গুণ ভাগ কইরা আনতে আনতে তুমি সময় খায় ফেলবা, দরকার নাই। তুমি অপশনের দিকে তাকাবা, উত্তর দেখবা যে ক্লোজ মান একটাই থাকবে। বুঝতে পারছো? বুঝতে পারছো ভাইয়া? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলছে, যে ভাইয়া বোর পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের শক্তি কত হবে? ভাই শক্তি নির্ণয় সূত্র মারাত্মক ইম্পর্টেন্ট একটা স্পেশাল টেকনিক, যে ভাই En - 13.6 / n², অবশ্যই একক হবে ইলেকট্রন ভোল্টে। ওকে, তাহলে তোমাকে বের করতে বলছে ভাই দ্বিতীয় শক্তি স্তর, দ্যাট মিনস n এর মান হচ্ছে 2। তাহলে এখানে আমরা 13.6 আর এখানে n এর মান কত? 2 × 2 = 4, ঠিক আছে? তাহলে 4 × 4 = 4 × 8, 3 × 4 = 12, তাহলে আলটিমেটলি 3 পয়েন্ট সামথিং হবে। কিন্তু খুশির ঠেলায় এটা দাগাই দেওয়া যাবে না, মাইনাস নাই, আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার, -3.4 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে তোমাকে কি এইখানে কি আমি একুরেট ক্যালকুলেশন করে আনছি? না, 3 × 4 = 12, তাহলে 12 থেকে একটু বেশি, তাহলে 3 পয়েন্ট সামথিং হবে। তুমি অপশনের দিকে তাকাও, ওই 3 পয়েন্ট সামথিং অপশন দেখতে পারবা, কিন্তু এখানে সামনে একটা মাইনাস আছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সামনে একটা মাইনাস আছে, এই বিষয়টা ভাইয়া কি করতে হবে? খেয়াল রাখতে হবে। বুঝতে পারছেন? নেক্সটে আসেন, দেখেন যে হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? ওকে, ব্যাসার্ধ। তাহলে আমরা ব্যাসার্ধ নির্ণয়েরও কিন্তু সূত্র জানি একটা, Rn = n²/r1। তাহলে দেখো প্রথম ও দ্বিতীয় কক্ষপথের, প্রথম ও দ্বিতীয়, তাহলে n এর মান যেহেতু সমানুপাতিক আকারে আছে ভাই, প্রথম দ্বিতীয়, তাহলে আলটিমেটলি কি করব আমরা? স্কোয়ার ফরম্যাটে আছে, তাহলে R1 R2 আর এখানে হবে n1 n2, তার উপরে আবার হোল স্কোয়ার দিতে হবে। তাহলে n1 এর মান 1, n এর মান হচ্ছে 2, প্রথম আর দ্বিতীয় যেহেতু, তাহলে মানে r² 1/4। তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া? 1/4 কোথায় আছে? এই যে 1:4, সি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো? এই রাজশাহীর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাসার্ধ এবং শক্তি, এই দুইটা সূত্র ছোট হলেও ছোট মরিচের ঝাল বেশি, তোমরা শোনো নাই? রাজশাহী ইউনিভার্সিটির জন্য এই শক্তি এবং ব্যাসার্ধ মারাত্মক ইম্পর্টেন্ট। রাজশাহী ইউনিভার্সিটির জন্য শক্তি এবং ব্যাসার্ধ মারাত্মক ইম্পর্টেন্ট। এই দুটো সূত্র অবশ্যই ভালো মতো খেয়াল করবা, এই দুটো সূত্র অবশ্যই ভালো মতো খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সটে আসো। ওকে, চলো, যে একটি কমন বেস ট্রানজিস্টরের অ্যামিটার প্রবাহ দেওয়া আছে কত? 1.25 মিলিঅ্যাম্পিয়ার, এবং কালেক্টর প্রবাহ দেওয়া আছে কত? 8 × 10⁻4 অ্যাম্পিয়ার হলে বেস প্রবাহ কত? দেখো এটা ডিরেক্ট সূত্র, আমরা কি জানি যে ভাই IE = IB + IC, ঠিক আছে? কালেক্টর, বেস, দেন ইমিটর। ওকে,
তাহলে দেখো আমরা এখান থেকে বেস প্রবাহ দ্যাট মিনস আইবির মান বের করতে বলছে। আইবি ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে ভাই আই ই মাইনাস আই সি। তাহলে আই ই ইমিটার প্রবাহ কোথায় দেওয়া আছে দেখো, অ্যামিটার প্রবাহ আমাদের হচ্ছে 1.25 এটা মিলি এম্পিয়ারকে এম্পিয়ারে আনো, তাহলে 10⁻³ মাইনাস কালেক্টর প্রবাহ কত রে, কালেক্টর প্রবাহ 8 × 10⁻⁴। এখন ঝামেলা হচ্ছে তোমরা এইখানে কি দেখতে পাচ্ছ, দেখো যখন তুমি এইরকম পাওয়ারের ক্যালকুলেশন মাইনাস প্লাস করবা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কি যে ভাইয়া প্লাস বা মাইনাস করতে গেলে অবশ্যই 10 পাওয়ার সমান বানাইতে হবে। তাহলে এখানে দেখো 10 পাওয়ার সমান আছে না, 10 পাওয়ার সমান নাই, একটাতে 3 আছে একটাতে 4 আছে, হয় তোমাকে এখানে 3 আনতে হবে না হয় এখানে তোমাকে 4 বানাইতে হবে। তাহলে আমরা এটাই 4 বানাই দিই। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি যে ভাই এই এক ঘর দশমিক পিছাই দাও, তাহলে 12.5 করে দিলাম। তাহলে এক ছোট মানকে বড় করছি, পাওয়ার কমাইতে হবে, তাহলে 10⁻⁴, এক ঘর কমাইছি এক ঘর আরো বাড়াইছি এই জন্য এক ঘর কমাই দিলাম, আর এইখানে 8 × 10⁻⁴ পাচ্ছি। ওকে, তাহলে এখন দেখো 10 এর পাওয়ার সেম হয়েছে, তাহলে এখন চাইলে আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে 8 9 10 11 12, তার মানে 4 পয়েন্ট সামথিং × 10⁻⁴ হবে। তাহলে 4 পয়েন্ট সামথিং × 10⁻⁴ কোথায় আছে, এই নাম্বারটা রাইট আনসার। দেখছো খুবই ইজি, বাট তোমাকে হাতে ক্যালকুলেশনের এই ট্রিক্সগুলোর মাথায় রাখতে হবে যে ভাই আমি কিভাবে অ্যাপ্রোচ করতেছি, একটু খেয়াল রেখে তোমাকে ক্যালকুলেশনগুলো করতে হবে। ওকে, একটু খেয়াল রেখে তোমাকে ক্যালকুলেশনগুলো করতে হবে, একটু খেয়াল রেখে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, নেক্সটে আসো, ঠিক আছে, নেক্সটে আসো। তাহলে দেখো একটি পিএন জাংশনের বিভব পার্থক্য কত 2 ভোল্ট থেকে 2.5 ভোল্ট করা হলো, এতে তড়িৎ প্রবাহ 500 মিলি অ্যাম্পিয়ার পরিবর্তিত হলে গতীয় রোধ কত। ভাই গতীয় রোধ খুবই সিম্পল সূত্র, আমরা কি জানি যে R ইকুয়াল টু দেখো I ইকুয়াল টু V ডিভাইডেড বাই R, ওহমের সূত্র থেকে আমরা জানি, তাহলে R ইকুয়াল টু V ডিভাইডেড বাই I। তাহলে এই সূত্রটাকে আমরা ডেল V ডেল I বলতে পারবো। তাহলে ডেল ভির মান কত যে ভাইয়া 2.5 থেকে মাইনাস করো 2.0 ডিভাইডেড বাই ডেল I কত যে ভাইয়া এখানে আমার 0 মিলি অ্যাম্পিয়ার আছে, তাহলে 500 × 10⁻³ এখন এটা কত আসতেছে 0.5 ডিভাইডেড বাই এখানে দুইটা শূন্য কেটে দাও, তাহলে এখানে 10⁻⁴, তার মানে 0.5 এইখানেও আসবে, তাহলে 0.5 কাটা তার মানে 1, তাহলে 1 কোথায় আছে ভাইয়া, সি নাম্বারটা। ওকে, 1 কোথায় আছে, সি নাম্বারটা রাইট আনসার। বুঝছো 1 কোথায় আছে, সি নাম্বারটা রাইট আনসার। খুবই জোস একটা প্রশ্ন। নেক্সটে আসো, দেখো আমরা একদম শেষের পর্যায়ে চলে আসছি ক্লাসের। ওকে, একদম শেষের পর্যায়ে চলে আসছি। সো পরেরটা দেখো কি বলতেছে যে ভাইয়া একটা সাধারণ ট্রানজিস্টরের কারেন্ট গেইন ফ্যাক্টর আলফার মান দেওয়া আছে 0.98, বিটার মান কত। দেখো আলফার মান দেওয়া আছে, বিটার মান তোমাকে বের করতেছে। তাহলে বিটার সূত্র কি ভাইয়া, ডিরেক্ট সূত্র আলফা 1 - আলফা, আমরা তো জানি। তাহলে আলফার মান 0.98, তাহলে 1 - আলফা একবারই করে দিলাম, তাহলে 0 পয়েন্ট কত আসবে, 0.02 চলে আসবে। তাহলে দুইটা ঘর দশমিক তুলে দাও, তাহলে 98, তার মানে 49 চলে আসবে। তাহলে 49 কেন আমি গুণ ভাগ করলাম না, কারণ এইটাও 2 ঘর পিছাইছি, এটাও 2 ঘর পিছাইছি, ওই ঘুরে উল্টে উপরেও 100 নিচেও 100 কাটাকাটি যাবে। যখন তুমি দুইটা ঘর সেম ডাইরেকশন ওঠানামা করবা, হয় 2 ঘর পিছাইছো হয় 2 ঘর আগাইছো, তাহলে উপর নিচ যদি সেম কন্ডিশন করো তাহলে কিছু যারা গুণ ভাগ করতে হয় না। ওকে, আচ্ছা নেক্সটে আসো। দেখো এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, দেখি সবার আগে কে পারো। কি বলছে যে ভাই সিলিকনের সাথে অপদ্রব্য হিসাবে আর্সেনিক যোগ করলে কি তৈরি হয়, পি টাইপ নাকি এন টাইপ, বলো তো দেখি, পি টাইপ নাকি এন টাইপ, সবাই দ্রুত, পি টাইপ নাকি এন টাইপ, সবাই দ্রুত দ্রুত দেখি সবার আগে কে পারো, পি টাইপ নাকি এন টাইপ। এটা একদম থিওরি টাইপ একটা প্রশ্ন, পি টাইপ নাকি এন টাইপ হবে, সবাই একটু আমাকে বলার চেষ্টা করো। দেখো আমরা কি জানি যে ভাইয়া, আমরা কি জানি এন টাইপ পদার্থ পর্যায় সারণীর গ্রুপ 15 মৌল, গ্রুপ কত 15 মৌল, এন টাইপ পদার্থ, এন টাইপ পদার্থ। তাহলে আমরা কিভাবে মনে রাখি এন টাইপ পদার্থগুলো, নানা ফিরে আসলে সবাই বেড়াতে যাব, তাই না, নানা ফিরে আসলে, এটা স্পেশাল টেকনিক, আসলে সবাই বেড়াতে যাব, নানা ফিরে আসলে সবাই বেড়াতে যাব। তাহলে দেখো নানা থেকে আমরা কত পাবো ভাইয়া, নাইট্রোজেন, ফিরেতে ফসফরাস, আসলেতে এই যে আর্সেনিক, সবাইতে এন্টিমনি, বেড়াতে বিসমাথ, এই কয়েকটা সবগুলাই এন টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ। ওকে, তাহলে দেখো এখন আমাদের আর্সেনিক
যেহেতু মিশাইছো তাহলে কি টাইপ হবে, এন টাইপ অর্ধপরিবাহী। দ্যাট মিনস আমাদের এই নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, আর পি টাইপ অর্ধপরিবাহীগুলো কীভাবে মনে রাখা যায়, যে বর এলো গেল ইন্ডিয়া থাকে, দ্যাট মিনস বোরন, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, ইন্ডিয়াম এবং থেরিয়াম। ওকে, সো আমরা আলহামদুলিল্লাহ আমরা 4টা ক্লাসের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র A to Z প্রশ্ন অ্যানালাইসিস করে যেখান থেকে সব থেকে বেশি বেশি করে প্রশ্ন আসে প্রত্যেকটা টপিক আমি তোমাদের মুন্না ভাইয়া নিজে হাতে ধরে ধরে একদম হাতে ধরে ধরে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দিছি। সো তোমাদের যাদের ফিজিক্স নিয়ে টেনশন ছিল এখন আর টেনশনের কোনো কারণ নাই। এই জিনিসগুলান অবশ্যই রিভিশন দিবা বারবার করে এই শেষ মুহূর্তে, এক্সট্রা আর কিছু পড়তে হবে না ইনশাআল্লাহ। ওকে, কারণ আমি তোমাদেরকে রাজশাহী রিসেন্ট বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে নর্মালি পড়াই দিছি। ওকে, সো ক্লাসটা কেমন লাগলো জানাতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমি স্লাইডটা সেভ করে নিচ্ছি, সবাইকে দাগানো স্লাইডের পিডিএফ দিয়ে দেওয়া হবে। পিডিএফ পেতে আমাদের পেজে অথবা আমার ফেসবুক প্রোফাইল এমডি মনিরুজ্জামান মুন্না যে কোনো এক জায়গায় নক করলেই তোমরা পেয়ে যাবা। ওকে, সো আমরা যদি আসি, দেখো তাহলে এইখান থেকে আমরা করতে পারি ওকে, সো আলহামদুলিল্লাহ আমি তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির পুরো সিলেবাসটা খুব সুন্দর মতো কভার আপ করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, সো যারা আজকের ক্লাসে নতুন ছিলা, যারা আগের ক্লাস করো নাই, আমি কিন্তু ফিজিক্সের টোটাল 4টা ক্লাস নিলাম ভাইয়া, 4টা ক্লাস, পদার্থবিজ্ঞান প্রথম পত্র 2টা, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র আরও 2টা, তাহলে ইন টোটাল 4টা হইলো। যারা ক্লাস মিস করছো আমাদের ফেসবুক পেজ আই এডুকেশন, এই ক্লাস এইখানে ক্লাসগুলো নিচের দিকে স্ক্রল ডাউন করবা পেয়ে যাবা, অথবা আমাদের ইউটিউব চ্যানেল আই এডুকেশন, অথবা আমার ইউটিউব চ্যানেলেও ক্লাসগুলো দেওয়া আছে এমডি মনিরুজ্জামান মুন্না। প্রত্যেকটা জায়গা, যে কোনো জায়গা যেটা ভালো লাগে সেখান থেকে তুমি ক্লাসগুলো করে ফেলতে পারবা। যারা নতুন আছো রিকোয়েস্ট করতেছি ভাই, শেষ মুহূর্তে বেশি লাফালাফি না করে পুরো সিলেবাসটা যদি কমপ্লিট করতে চাও খুব সুন্দরভাবে প্রিসাইজলি, তাহলে ক্লাসগুলো একটা বার চোখ বোলায় চলে যাও, অথবা স্লাইডগুলো সুন্দর মতো রিভিশন করে যাও, ইনশাআল্লাহ দেখবা এইখান থেকে সর্বোচ্চ সংখ্যক কমন চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা লাইভ ক্লাসে। সবার আগে রাজশাহীর পরীক্ষাটা ভালো মতো দাও, পরবর্তীতে ক্লাস প্রয়োজন হলে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।